জীবনে সবসময় সবকিছুই ঠিকঠাক থাকবে, সবটা মনের মতো চলবে তেমনটা নয়। কাছের মানুষগুলোর থেকে যখন কষ্ট পাবেন, মৃত্যুর মতো যন্ত্রণা যখন তাড়া দিবে, তখনই আর ঠিক থাকতে পারবেন না। সবকিছু ওলটপালট মনে হবে। তেমনটা আমারও হয়েছিল। যবে থেকে নিজের বউ আমাকে এমন করে কষ্ট দিতে শুরু করেছিল, তবে থেকেই পুরো পৃথিবীটা কেমন এলোমেলো লাগছিল। কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। একটা অস্থিরতা কাজ করছিল ভেতরে। সব সময় ভয়ে থাকতাম, এই বুঝি তার কোনো ক্ষতি হয়ে যায়। মেয়েটাকে এতবার বোঝানোর পরও আমার কথা শোনেনি। শেষ পর্যন্ত ঘরে স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। সবসময় মেয়েটাকে চোখে চোখে রাখার চেষ্টা করেছিলাম, যেন অন্তত ওর কোনো ক্ষতি না হয়। তবে বিয়ের পর থেকে মেয়েটা আমাকে যে মৃত্যুর যন্ত্রণা দিয়েছে, তাতে আমার বিয়ে করার স্বাদটা মিটে গেছে। অবশ্য সেটা আমার কখনোই ছিল না। বান্ধবীর বোনের বিয়ে খেতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে। এবার আর বান্ধবীকে নয়, বান্ধবীর বড় বোনকে বিয়ে করতে হয়েছে। মেয়েটা আমার থেকে সিনিয়র। তারপরও যখন বিয়েটা করেছি, তখন সবকিছু মিলেই সবটা মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। একমাত্র বান্ধবীর বোনের বিয়েতে গিয়ে সবার সাথে আড্ডা দিয়েছিলাম। এরই মাঝে এসে আমার বান্ধবী মিমি এসে বলতে আরম্ভ করে, ঈশান, আমার একটা কথা রাখবি? সেদিন মিমির কথাতে কিছুক্ষণ ওর দিকে অবাক চোখে তাকিয়েছিলাম। মেয়েটা এমন করে কথা বলছে কেন? মেয়েটা এই প্রথম এরকম করে আমার কাছে কোনো আবদার করছে। ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে দেখেছি মেয়েটা ভীষণ চঞ্চল আর হাসি খুশি স্বভাবের, কিন্তু আজকে মিমির আপুর বিয়ের এই অনুষ্ঠানের মাঝখানে এসে যে এমন কথা বলবে কখনো ভাবেনি। মিমির মুখটা একদম শুকনো লাগছে। আমি কিছুক্ষণ বসে থেকে তারপর উঠে এসে বলতে আরম্ভ করলাম, কি হয়েছে মিমি? তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে তোর? মেয়েটা মাথা নিচু করে আছে। আমার বন্ধুরা ওর দিকে তাকিয়ে আছে। এমন তো নয় যে মিমির বোনকে বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ওর বিয়েটা দেওয়া হচ্ছে। মেয়েটা এরকম মন খারাপ করে আছে কেন? আমি মিমির হাত ধরে এক সাইডে নিয়ে আসলাম। বললাম, মিমি কি হয়েছে আমাকে বল। মিমি মেয়েটা আমাকে চমকে দিয়ে আবারও সেই একই প্রশ্ন করে বসলো। আমার বোনকে কেমন দেখতে ঈশান? কিছুক্ষণ চুপ করে থেকে ওর কথার জবাব দেওয়ার জন্য বললাম, সে তো ভালোই আছে, কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? আমাকে একটু বলবি? সেটা বলার আগে আমাকে কথা দে, তুই আপুকে বিয়ে করবি ঈশান? যা, এই অবেলা মস্কারি করিস না তো। খেতে বসেছি আর এর মাঝখানে তুই এসে এমন কথা বলছিস। মজা করিস না তো মিমি। যা কাজে যা, আর আমাকে খেতে দে। হ্যাঁ রে, বিয়ে তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বর আসছে না কেন? সেই তখন থেকে অপেক্ষা করছি, তারপরও তোর দুলাভাই আসে না। কোনো সমস্যা হয়েছে নাকি রে? আমি কথাটা বলার সাথে সাথেই এবার মিমি আর এক মুহূর্ত দেরি করলো না, ফুপিয়ে কেটে উঠলো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এক মুহূর্তের জন্য মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারছি না। মেয়েটা কাছে কাছে কেন? হঠাৎ কি হলো? চুপচাপ পকেট থেকে একটা টিস্যু বের করে ওর দিকে এগিয়ে দিলাম। আমি ওকে দাঁড় করিয়ে রেখে তারপর হাত ধুয়ে আসলাম। এসে ওর সামনে দাঁড়িয়ে বললাম, এবার বল কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আর হঠাৎ করে এসে আমাকে বা কেন বলছিস যে তোর আপুকে বিয়ে করবো কিনা? মাথা কাজ করছে না। এই মুহূর্তে কি থেকে কি করব, কি করা দরকার, কাকে কি বলবো কিছুই জানি না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোকে কথাগুলো জানানোর দরকার, তাই তোকে বলেছি। প্লিজ কিছু মনে করবিস না। কিন্তু কি বলবে? কি বলা দরকার আমাকে সেটা তো বলবে। মেন কথা তো এইটা না? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কি হয়েছে মিমি, আমাকে বল। ঈশান, আমার আপুর বিয়েটা ভেঙে গেছে। যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটা আর আসবে না। এখন সবার সামনে আপুকে ছোট হতে হবে। আমার পুরো পরিবারের মান সম্মানটা ডুবে যাবে। আব্বু আম্মু এসব শোনার পর থেকে চুপচাপ হয়ে গেছে। ঘটনা কি হয়েছে সেটা তো বলবে। আর ছেলেটা কেন আসবে না? আচ্ছা, সত্যি কি ওই ছেলেটা বিয়ে করতে আসবে না? তাহলে এত সব আয়োজন কেন করালো? বিয়ে যদি নাই করবে, তোর আপুকে যদি ছেলেটার পছন্দই না হয়, তাহলে এমনটা করার মানেটা কি? ঈশানের ছেলেটার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর গাড়িটা একটা ট্রাকের সাথে দুমড়ে মুচড়ে দিয়েছে। ছেলেটা আর বেঁচে নেই। আপু এসব জানলে অনেক বেশি কষ্ট পাবে। আমাদের পক্ষ থেকে ওকে বোঝানোর জন্য বলা হয়েছে ছেলেটা বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। এখন কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। তুই দয়া করে এই বিয়েটা করে নেই, আপুকে সসম্মানের মুখ থেকে বাঁচা প্লিজ ঈশান। মিমির কথা শুনে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি বলছে এসব? শেষে কিনা বর অ্যাক্সিডেন্ট করেছে আর বেঁচে নেই। ওপরালা এমন একটা পরীক্ষার মুখে নতুন জীবন শুরু করে যাওয়ার মেয়েটাকে ফেললো। জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়তে হলো।
আমি নিজেই কপালে ঘামটা মুছে নিলাম। এসব শোনার পুরো শরীরটা ঘেমে যাচ্ছে। এসব যদি মিমির বড় বোন সিনথিয়া আপু অর্থাৎ যার বিয়েতে এসেছি সে জানতে পারে তাহলে কতটা পাগলামি করবে সেটাই ভাবতে লাগলাম। মিমি কেঁদেই যাচ্ছে, তাই আমি মিমিকে নিয়ে একটা জায়গায় বসলাম। কিছুটা পানি এনে ওকে খেতে দিতেই মিমি পানিটা খেলো। ওর আবারও সেই একই কথা। ঈশান, বিয়েটা করে নে না আমার আপুকে, প্লিজ। ওকে একটা ঠিকানা তৈরি করে দে। আজকে যদি এই বিয়েটা না হয় আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আপুকে হাজার কথা শোনাতে হবে। এটা না হয় যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে বলে বিয়ে হচ্ছে না। আমরা যখন এই বিষয়টা বলেছি যে ও গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে, ঝামেলাটা তখনই হয়েছে। এসব যদি সবাই জানতে পারি তাহলে ভাববে আপুর কোনো দোষ আছে বলেই ওর বিয়ে হয়নি। সবাই আপুকে ছিছি করবে, ওর বিয়ে হয়নি ভেবে সারা জীবন কাল মন্দ করবে। এসব আমার আপু কিছুতেই সহ্য করতে পারবে না। ঈশান, মেয়েটার এখন কি হবে? কথাগুলো ভেবে চুপচাপ বসে রইলাম। মিমি আমার একটা হাত ধরে দুই হাতের মুঠো নিয়ে কেঁদেই চলেছে। মিমির আব্বু আম্মু আসলো রুমে। কথাগুলো বলার জন্য মিমি আমাকে একটা রুমে নিয়ে এসেছিল। তারপরও আমাকে সবটা বলল। সব শোনার পর চুপ করে আছি। এর মাঝে মিমির আব্বু আম্মু রুমে আসতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ওরা আমাকে ইশারায় বসতে বলল। আমি বললাম, আন্টি, যা শুনছি তা কি সত্যি? যা শুনছো সবই সত্যি। এখন আমরা কি করব জানি না। সিনথিয়া যদি জানতে পারে তাহলে কি করবে ভাবা যাচ্ছে না। এত কিছুর পরে মেয়েটাকে বিয়েতে রাজি করানো গিয়েছিল। ছেলেটাকে সিনথিয়াও পছন্দ করেছিল, কিন্তু আজকে যে ওর শেষ দিন ছিল সেটা কে জানতো। এখন এসব যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে কত কথা আমার মেয়েটাকে শুনতে হবে ভেবেছো? ঈশান, আমি আবার বলছি, তুই আমার আপুকে বিয়ে কর প্লিজ। এই মুহূর্তে তোর থেকে ভালো ছেলে আমরা আপুর জন্য আমরা আর পাবো না। পরিবারের সম্মানটার কথা ভেবে হলেও তুই বিয়েটা করে নি প্লিজ। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোর এরকম কথা বলাটা স্বাভাবিক, কিন্তু আমি কি করে বিয়ে করব? উনি আমার বড় আপুর মতো। তাছাড়া একজনের সাথে বিয়েটা অন্যজনের সাথে হুটহাট হলে সেটা উনি কি করে মেনে নেবে? এতটা সহজে সবটা মেনে নেওয়া সম্ভব নয় এসব। মিমি, তুই যতটা সহজ ভাবছিস সেটা ততটাও সহজ নয়। তাই বলছিলাম কি, আমি কথাটা বলার আগে মিমি আমার হাতগুলো ধরে অসহায় কণ্ঠে বলল, ঈশান, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই এখন যদি আমাকে একটু হেল্প না করিস আমি কার কাছে কি এই কথাগুলো বলবো বল? ঈশান, আমাদের তুই এইটুকু সাহায্য কর। আব্বু আমার কোনো আপত্তি নেই, এই মুহূর্তে সম্মানটা বাঁচানো দরকার। আর আপু যদি এসব জানার পরে সহ্য করতে না পারে, উল্টা পাল্টা কিছু একটা করে বসে, তাহলে এসব ভেবে হলেও অন্তত আপুকে বিয়েটা করে নে। আপুর তোকে মেনে নিতে সমস্যা হবে, কিন্তু একটা সময় ঠিক মনে মেনে রেখে দিবি, দেখিস। কিছুক্ষণ যাবৎ চুপ করে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, আমি না হয় রাজি হলাম আঙ্কেল আন্টি, কিন্তু আমার আব্বু আম্মু মেনে নেবে কিনা জানি না। বিয়ের জন্য আমি প্রস্তুত এখনো, বিয়ের জন্য আমি অপ্রস্তুত, এখনো প্রস্তুত নই। ভেবো না বাবা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তোমার আব্বু আম্মুকে রাজি করানোর দায়িত্বটা আমাদের। মিমি আব্বু আম্মুকে বাসায় এনে ছেড়ে দিল, আব্বু আম্মুকে রাজি করালো। তখন আব্বু শুনতে চেয়েছিল আমি বিয়েতে রাজি কিনা। মিমির কান্না দেখে বিয়েতে রাজি হয়েছিলাম। আব্বু আম্মু আপত্তি করেনি। ভাবলাম আজ নয়তো বা কাল মেয়েটার সাথে মানিয়ে নিতে পারবো, কিন্তু বিয়ে 6 মাস হয়ে যাওয়ার পরেও যে কখনো ওর সাথে আমার দূরত্বটা ঘোচাবে না, আমাদের মাঝে ভালো কোনো সম্পর্ক তৈরি হবে না, সেটা আমি কখনো কল্পনা করতেও পারিনি। আমরা এই বাসায় একই ছাদের নিচে, এমনকি একই বেডে থাকার পরও অন্য কারোর সাথে সিনথিয়ার সম্পর্কে জড়িয়েছে। এটা যে কতটা কষ্টের, কতটা অসহ্যকর যন্ত্রণার, সেটা যার ভালোবাসার মানুষগুলো অন্য কারোর সম্পর্কে জড়িয়েছে তারাই জানে। এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত তাদের মাঝে ঝামেলা চলছে। আমি গত 6 মাস আগে থেকেই সিনথিয়াকে মেনে নেওয়ার চেষ্টা করছি। সিনিয়র হওয়ার পরও মেয়েটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেন যে মেয়েটা আমার সাথে থাকতে চাইছে না আমি জানি না। যখন থেকে জানতে পেরেছি ওর সম্পর্কটা অন্য কারোর সাথে চলছে, তখন থেকে মাথাটা হ্যাং হয়ে আছে। কি করব এখন? কি করলে এসব থেকে বেরোনো যাবে জানি না। স্বামী থাকতে যে মেয়ে অন্য কারো কাছে যায়, অন্তত তাকে ভালোবাসা বোঝানোর মতো কষ্টটা আর হতে পারে না। কারণ আমি ওকে 3 মাস আগেই নিজের মনের কথাগুলো বলে দিয়েছিলাম।
বিয়ের প্রথম দিন যখন মিমির বোন অর্থাৎ সিনথিয়া আপুকে নিয়ে বাসায় এসেছিলাম, সেই দিন ভেবেছিলাম সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন দুজনের মাঝে রুমের বাসর ঘরের কথা হয়, তখন বুঝতে পেরেছিলাম মেয়েটাকে মানানো এতটা সহজ হবে না। সেদিন আমাদের মাঝে কথাগুলো এমন ছিল। দেখুন, বিয়েটা হুটহাট করেই হলো। আপনার আব্বু আম্মুর কথা ভেবে আর আপনার বোনের কান্নাকাটিতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। সবটা মেনে নিতে কিছুটা সময় লাগবে, আর নিজেকে এই বাড়ির বউ হিসেবে তৈরি করুন। আমাদের বয়সের গ্যাপটা জানেনই তো, পুরো 3 বছর। তাই বলছি, এগুলো নিয়ে যত ভাববেন তত বেশি আমাদের মাঝে দূরত্বের সৃষ্টি হবে। আপনি যত তাড়াতাড়ি সবটা মেনে নেওয়ার চেষ্টা করবেন ততটাই তাড়াতাড়ি ভালো থাকতে পারবেন। সেদিন আমার কথাতে সিনথিয়া বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়েছিল। মেয়েটার এমন বিরক্তকর মুখ দেখে বলেছিলাম, জানি বিয়েটা করার কোনো ইচ্ছা আপনার ছিল না। আমি একজন অতিথি ছিলাম আপনার বাসায়, আর তারই মাঝে আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেল। আপনার প্রতি আমি আমার সব দায়িত্ব ঠিক মতোই পালন করব। আপনাকে ভালো রাখার চেষ্টা করব। আমার কথাটা শেষ হওয়ার আগে মেয়েটা সেদিন বলেছিল, মেনে নেওয়া সম্ভব হলেও আমি চেষ্টা করব না, কারণ এই বিয়েটাকে আমার কাছে ছেলে খেলা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ধরে বেঁধে যার কারোর সাথে বিয়ে করিয়ে দিলেই সবটা ঠিক হয়ে যাবে। হয়তো এত সহজে হবে না, কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনার রাগ করাটা স্বাভাবিক। যাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন সে ছেলেটা অন্য কারোর সাথে। এসব বাদ দিন, আপনি এখানে স্বাধীন মতো থাকতে পারেন। তবে একটা কথা, এমন কোনো কাজ করবেন না যার জন্য আমাদের সম্মানটা নষ্ট হয়। মেয়েটার মনে কি ছিল, মাথায় কি ছিল, কিছু জানে না। ওর মুখে এমন কথা শুনে ভালো লাগছিল না। আমি বেডের একপাশে শুয়ে পড়েছিলাম। অবশ্য মেয়েটা আমাকে বেড থেকে নেমে যেতে বলেনি, কিন্তু আমাদের মাঝখানে বড় একটা বর্ডার দিয়ে দুজনে আলাদা করে রেখেছিল। আর বিয়ের 6 মাস অবধি আজকে ঠিক তেমনটাই আছে। হয়তোবা এগুলো কতদিন থাকবে জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ওকে ভালোবাসার, আমার অনুভূতিটা ওকে বোঝানোর, আর ওকে আমার কাছে রাখার। কিন্তু মেয়েটা দিন শেষে বারবার আমার কাছে ডিভোর্স চেয়েছে। হসপিটালে বেডে শুয়ে এইসব কথাই ভাবছিলাম। আপনারা হয়তো এখন জিজ্ঞেস করবেন হসপিটালে বেডে কেন। আসলে সিনথিয়ার দেওয়া এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সবসময় যার কাছাকাছি থাকার চেষ্টা করতাম, সবসময় যাকে ভালোবাসার চেষ্টা করতাম, বোঝানোর চেষ্টা করতাম, তাকে ছাড়া আমার চলবে না, সেই মেয়েটার যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলাম। ভেবেছিলাম ওইখানে আমাদের যে অফিসটা আছে, এখন এখানেই থেকে যাব। চোখের সামনে আমার বউ নামক মানুষটা, এই কীর্তিকলাপ তো আর দেখতে হবে না। মেয়েটা যেটা করবে অন্তত আমার চোখের সামনে করবে না। কিন্তু উপরওয়ালা সেটা হতে দিলই বা কোথায়। বাসা থেকে বেরিয়ে হাইওয়েতে উঠতেই পেছন থেকে একটা পিকআপ ভ্যান এসে গাড়িটাকে ধাক্কা মারল। ভাগ্যিস ততটা স্পিড ছিল না, না হলে এতক্ষণে আর বেঁচে থাকার মতো অবস্থায় থাকতাম না। কথাগুলো হসপিটালে বেডে শুয়ে শুয়ে ভাবছিলাম। এর মাঝে কেউ একজন হুড়মুড় করে আমার কেবিনে এসে আমার বুকের উপর পড়ে গেল। সামনে থাকা ব্যক্তি আমার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কেঁদে উঠল। বুঝতে পারলাম না কে এমন করছে। ওঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। অ্যাক্সিডেন্টটা গুরুতর না হলে অনেক জায়গায় ছিলে আর কেটে গেছে। এবার সামনের দিকে তাকিয়ে এরকম কান্নাকাটি দেখে সেদিকে তাকিয়ে রইলাম। কি, এটা তো একটা মেয়ে, কিন্তু মেয়েটাকে সেটাই ভেবে পাচ্ছি না। আব্বু আম্মাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাব, তার আগে খেয়াল করলাম আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এইটা কেন? তাহলে কি অ্যাক্সিডেন্টটা সত্যি গুরুতর হয়েছে? ভেবেই আব্বু আম্মুর দিকে তাকিয়ে রইলাম। ওরা কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইল। একটু বাদে ডাক্তার এসে আমার বুকের ওপর এসে পড়া আর ওই কান্নাকাটি করতে থাকা মেয়েটাকে দেখে বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, ওনাকে এই অবস্থাতে ডিস্টার্ব করবেন না। উনি ভেতর থেকে এমনিতেই অনেকটা দুর্বল, মেন্টালি অনেকটাই উইক। এরকম কান্নাকাটি করলে ওনার আত্মবিশ্বাসটা আরো কমে যাবে। রোগীর সামনে এত কান্নাকাটি করাটা ঠিক না। আর সবচেয়ে বড় কথা, ওনাকে আত্মবিশ্বাস জোগাতে হয়, তাহলেই তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন। উনি আবার আগের মতো হবেন, সেটা বোঝানোটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্লিজ আপনি আর কান্না করবেন না, উঠুন, এখানে কোনো কথা বলতে পারবেন না। ডাক্তারের কথা শুধু কান দিয়ে গেল, মুখ দিয়ে কিছু বের হলো না। এমন করে 2-3 দিন হসপিটালে থাকতে হলো। তাহলে অ্যাক্সিডেন্টটা এত বেশি গুরুতর ছিল। আমি যখন বাসায় আসলাম, এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম আজ 10 তারিখ। তার মানে 3 দিন হসপিটালে ছিলাম। 2 দিন তো আমার জ্ঞানই ছিল না। আমি জ্ঞান হারিয়ে বেডে পড়েছিলাম। এত কিছুর পরও সেটা বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম সামান্য একটু কেটে ছিঁড়ে গেছে, কিন্তু ঘটনা যে এত বড় ঘটেছে সেটা জানতামই না। কিছুক্ষণ যাবৎ বেডের মধ্যে শুয়ে আছি আশ্রয় হয়ে।
এখন মোটামুটি হাত পা কিছুটা নড়াতে পারছি আর কথা বলতে পারছি। তবে জানি না আগের মতো সেরে উঠতে কতদিন সময় লাগবে, কিংবা কতদিন পর আবার সোজা পায়ে দাঁড়াতে পারবো। একটা পা অনেকটাই ভেঙে গেছে, তাই ব্যান্ডেজ করা। ডক্টর বলে দিয়েছে কয়েকদিন পাটা ঝোলানো থাকবে। এর মাঝে সিনথিয়া রুমে প্রবেশ করলো। ওর দিকে একবার আর চোখে তাকিয়ে থেকে ফোনটা হাতে নিয়ে বন্ধুদের কল করলাম। ওর সাথে কথা বলতে ইচ্ছে করবে না ভেবেই ওদের সাথে কথা বলতে আরম্ভ করলাম। সিনথিয়া আমার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। কিছুক্ষণ যাবৎ মেয়েটা কথা বলার চেষ্টা করেও পারল না। সিনথিয়া কিছু একটা বলতে চাইছে, আমি সেটা বুঝতে পারছি। মেয়েটা হয়তো বলবে সবটা ওর জন্য হয়েছে। অবশ্য ওর সাথে রাগারাগি করেই বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে এরকম কিছু হলো। মেয়েটা গত 2 মাসে আমার কাছে যতবার ডিভোর্স দিয়েছে, হয়তোবা অন্য কোনো মানুষ চাইতো না, অন্তত আমাদের সম্পর্কের কথাটা একবার ভাবতো। কিসের সম্পর্কের কথা বলছি? এটাকে সম্পর্ক বলে ভুল হবে। একটা মেয়েকে মানুষের কথার হাত থেকে বাঁচানোর জন্য অ্যাগ্রিমেন্টের মতন বিয়ে ছিল, শুধু এখানে কোনো পেপারই নেই। কথাগুলো ভেবেই নিজের মনকে প্রশ্ন করতে আরম্ভ করলাম, শেষ কবে ভালো ছিলি তুই? আমি বন্ধুদের সাথে কথা বলছি দেখে সিনথিয়া কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থেকে তারপর রুম থেকে বেরিয়ে যেতেই আমি কলটা কেটে দিলাম। কি করব এই মুহূর্তে সেটা মাথায় ঢুকছে না। কিছুক্ষণ বাদে মেয়েটা আবার রুমে প্রবেশ করলো। এসে একটা সুপের বাটি টি টেবিলের উপর রাখলো। আমার পাশে বসতে নিলে আমি চোখ জোড়া বন্ধ করে নিলাম। সিনথিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, ঈশান, ওঠো, স্যুপটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আমি আপনাকে বলে দিয়েছি আমার আশেপাশেও ঘুরঘুর করবেন না। আপনার দিকে তাকাতেও ইচ্ছে করে না। এখনো এই বাড়িতে পড়ে আছেন কেন? আপনার যেখানে খুশি চলে যান, তারপরও এই বাসায় থাকতে পারবেন না। আপনার না এখানে দম বন্ধ হয়ে আসে? তাহলে কেন পড়ে আছেন? হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি ডিভোর্স পেপারটা আপনি পেয়ে যাবেন। আর কয়েকটা দিন হয়তো বা সময় লাগবে। কয়েকটা দিন ধৈর্য ধরুন, তারপরই আর এত নাটক আপনাকে সহ্য করতে হবে না। আপনি এখান থেকে চলে যান, এখান থেকে গিয়ে অন্য কোথাও ভালো থাকুন। ডিভোর্সের কথা যখন বলেছেন, আমিও ভেবে দেখেছি যে মিথ্যার সম্পর্কটা রাখার কোনো মানেই হয় না। মেয়েটা অসহায় চোখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর আমাকে আধশোয়া করে বসিয়ে দিল। সুপের বাটিটা হাতে নিয়ে আমাকে খাওয়ানোর জন্য এগিয়ে দিতে মুখটা ঘুরিয়ে ফেললাম আর বললাম, আমি তো বললামই আমার খেতে ইচ্ছে করছে না। যান, যান না এখান থেকে। তোমার রাগ করাটা স্বাভাবিক। আমি অনেক অন্যায় করেছি যে তোমার উপরে, তাই হয়তো এরকম রাগ দেখাচ্ছ। আপনার সাথে রাগ দেখানোর ইচ্ছা কিংবা অধিকার কোনোটাই আমার নেই। আমি আপনার সাথে রাগ দেখাতে যাব কেন? না, আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল যাতে করে আমার অভিমান আর রাগ হবে। আপনি খামোকে এইসব নিয়ে ভাবছেন। আমি তো বলেছি আমাদের 2 পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার। এতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না, কেউ আপনার কোনো দোষ দেবে না। তারপরও আপনি এইখান থেকে চলে যান। আমার এখন আর ইচ্ছা করে না আপনার সাথে কথা বলতে। সিনথিয়া কিছুক্ষণ ফেলফেল করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর জোর করে স্যুপটা খাইয়ে দিল। জোর জবরদস্তি করতে গিয়ে যদি এই গরম স্যুপটা গায়ে পড়ে যায় তাহলে একদম ঝলসে যাবে। মেয়েটার জোরাজুরিতে খেয়ে নিলাম। মেয়েটা আমার সাথে কথা বলার চেষ্টা করলেও আমি উত্তর দিলাম না। ওর সাথে কথা বলার চেষ্টাও আর করতে চাই না, কারণ গত 6 মাসে 1000 বার চেষ্টা করেছি। 1000 বার ভালোবাসি বলে ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওর কাছে আমার ভালোবাসাটাকে তুচ্ছ মনে হয়েছিল। তাহলে আমি ওকে সুযোগ দেব কেন? তাছাড়া যে মেয়েটা 2 দিন আগেও আমার সাথে থাকবে না, সে 2 দিন পর হলেও এখান থেকে চলে যাবে। তার সাথে এত কিসের কথা? মায়া বাড়ালে মায়াটা কাটাতে কষ্ট হবে, তাই চাইছি না আর এগুলো নিয়ে কোনো ঝামেলা করতে। চুপচাপ চোখ বন্ধ করে রাখলাম। রাতেও সেই একই অবস্থা। সিনথিয়া এসে আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। এখনো হয়তোবা আমাদের মাঝখানে বাংলাদেশে ভারতের বর্ডার দেয় না, কিন্তু আমি ঠিকই দিয়ে রাখি। আমি চাই না ভুলেও মেয়েটা আমার দিকে চলে আসুক। আমি ওকে টাচ করে ফেলি, কারণ মেয়েটা আমাকে অসহ্য রকমের যন্ত্রণা দিয়েছে 6টা মাসে। যখন থেকে জানতে পারছি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তখন থেকে খারাপ লাগাটার সৃষ্টি হয়েছে। আর ওর এই বাজে ব্যবহারগুলো আমাকে ঘৃণায় পরিণত করতে বাধ্য হয়েছে। ওর প্রতি ভালোবাসাটাকে আর আসে না। মেয়েটার সাথে অনেক কথা কাটাকাটি হলো, অনেক বোঝানোর চেষ্টা করার পরেও ব্যর্থ হলাম। তখন বলেছিলাম, তাহলে তুমি এখন কি চাইছো সেটা আমাকে সরাসরি বলো। তোমার সাথে আমি সংসার করতে চাই না ঈশান। আমি মানিয়ে নিতে পারবো না। যদি পারতাম সেটা অনেক আগেই পারতাম। আমার ইচ্ছাই নেই তোমার সাথে থাকার।
আমি যাকে ভালোবাসি ও আমাকে বিয়ে করবে। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে অবশ্যই আমি ছেলেটার কাছে চলে যাব, কারণ তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। তাই খামোখা তোমাকে ঠকানোর কোনো ইচ্ছে নেই আমার। মেয়েটার এমন ধারা কথাতে সেদিন চুপ করে থাকেনি। ওকে থামিয়ে দিয়ে বলেছিলাম, ঠিক আছে, যখন থাকতে চাইছেন না জোর করে ধরেও রাখবো না। আপনি ডিভোর্সের পেপারটা পেয়ে যাবেন। যতদিন না ডিভোর্সের পেপারটা পাবেন ততদিন অন্তত এই ছেলেটার সাথে মিশে নিজের কোনো ক্ষতি করবেন না। আপনি এই বাড়ির বউ যতদিন আছেন ততদিন পর্যন্ত অন্তত নিজেকে একটু সেভ রাখার চেষ্টা করবেন। আমি ওকে কি বোঝাতে চাইছিলাম ও হয়তো বা বুঝতে পেরেছে, আপনারাও কিছুটা আশ করতে পেরেছেন। এখনকার ভালোবাসা শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, ফিজিক্যালি রিলেশনটা আজকাল এত বেড়ে যাচ্ছে যে বয়ফ্রেন্ডের মুড ঠিক করতে গিয়ে মেয়েদের এগুলো করতে হচ্ছে। তাই আমি ওকে কথাগুলো এমন করে বলেছিলাম। চিন্তা ভেবেছিল আমি ওকে জ্ঞান দিচ্ছি। এত কিছুর পরেও আমি মেয়েটার আমার সাথে থাকতে চায় না। ডিভোর্সের ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম, কিন্তু উকিল বলেছিল আরো কিছুদিন সময় লাগবে। ততদিনে আমি এই বাড়িতে থাকলে হয়তোবা পাগল হয়ে যেতাম এই মেয়েটার কার্যকলাপ দেখে। যাকে ভালোবাসেন তার সাথে অন্য কাউকে মেনে নেওয়াটা এতটাও সহজ ব্যাপার না। যখন বুঝতে পারবেন সে আপনাকে বারবার এড়িয়ে যাচ্ছে, আপনার থেকে লুকানোর চেষ্টা করছে, তখন পুরো পৃথিবীটাকে এলোমেলো মনে হবে। আমার ঠিক তাই লেগেছিল। না কাউকে বলতে পারছিলাম আর না বোঝাতে পারছিলাম। সেই জন্য সিদ্ধান্ত নেই যে কয়টা দিন সিনথাই বাড়িতে আছে অন্তত যেন আর আমার সামনে না থাকে, দু চোখে যেন ওকে দেখতে না হয়। তাই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পৌঁছানোর আগে এরকম কিছু হলো। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি সিনথিয়া আমার জন্য কফি নিয়ে বসে আছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে কফিটা নিয়ে খেতে আরম্ভ করলাম। একটু বাদে যখন আম্মু এসে খাবার খাইয়ে দিয়ে গেল তখন আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু, আমার অফিসে কিছু কাজ সাবমিট করা হয়নি, ল্যাপটপটা একটু এনে দিবে? আম্মুকে এই কথা বলাতেই চিন্তা অবাক হয়েছিল। আজ অব্দি ওর কাছে আমি কোনো কিছু চাইনি, কিংবা ওকে দিয়ে কোনো কিছু করাতেও বলিনি। এত ভালোবাসার পরও, স্নেহ মায়া মমতা দেওয়ার পরও, আব্বু আম্মু যাকে নিজের মেয়ের মতো ভালোবাসার পরও যে থাকতে চায় না তাকে জোর করে রাখাটা বোকামি। এমন কারো থেকে ভালো কোনো কিছু অ্যাকসেপ্ট করাটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। আম্মু ল্যাপটপটা এনে দিতেই আমি কোলের মধ্যে নিয়ে কাজ করতে আরম্ভ করলাম। মেয়েটা সব সময় আশেপাশে ঘুরঘুর করতে থাকে, আজকেও তাই করছে। কাজ করছিলাম, এর মাঝে ছিনতে এসে আমার থেকে কিছুটা দূরে বসলো আর বলতে আরম্ভ করলো, ঈশান, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমার ভালোবাসা যায় না আমাকে? অবাক চোখে মেয়েটার দিকে তাকালাম। নিশ্চয়ই মাথায় আঘাত পেয়েছে। মেয়েটি কি পাগল হলো? আমি কিছু একটা ভাবছি। তাই সিনথিয়া বলতে লাগলো, জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি যে তোমার সাথে থাকতে থাকতে কখন তোমার মায়া পড়েছি, কখন অনুভূতি সৃষ্টি হয়েছে আমি জানি না। সামান্য একটা তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের মাঝে অনেক বেশি ঝামেলা হয়েছে। এটা আমার মোটেও ঠিক হয়নি। আমি আমি থাকতে আমি অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়েছি। এর জন্য অনেক বড় শাস্তি আমার পাওনা। আমি তারপরেও সবটা আবার নতুন করে তোমাকে দিয়েই শুরু করতে চাই। তাই আমাকে আপনি চাইলেও আমি আর চাই না। বড়লোকের অহংকারী মেয়েকে বিয়ে করার থেকে ভালো তো সিঙ্গেল থাকা। যবে থেকে আপনাকে বিয়ে করেছি তবে থেকে আপনি আমাকে আকাশ সমান যন্ত্রণা আমাকে দিয়েই গেছেন। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কিসের কি সম্পর্ক ঠিক হওয়া তো দূরে থাক, আমার সাথে কখনো কোনোদিন আপনি ভালোভাবে একটু কথাও বলেননি। তাই আমি চাই না আপনার সাথে সবটা ঠিক করে নিতে। অনেক ভেবে দেখলাম, জোর জবরদস্তি করে আপনার সাথে থাকার পাগলামিটা না করাই ভালো। ডিভোর্স চেয়েছিলেন, সবকিছু তৈরি হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই পেপারগুলো চলে আসবে। দুইজন দুটো সাইন করে দিলে আর দুজনের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি আপনার মতো আর আমি আমার মতো, সবটা আমি আমার করে আমি নিয়ে নিব। তাতে আপনার বোনের সাথে হয়তো আমার সম্পর্কটা নষ্ট হবে, তারপরও আমি আপনার ইচ্ছাটা পূরণ করতে চাই। শেষ কথাগুলো দাঁতে দাঁত চেপে পড়লাম। কথাগুলো শেষ হতে মেয়েটা কান্না ভরা চোখের দিকে তাকিয়ে রইলাম। বললাম, সিনথিয়া। আমার সামনে দুই হাত জোর করে বলতে লাগলো, এসব আমি বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। তোমাকে আমি ভালোবেসে ফেলবো। আমি অনেক অনেক বেশি লজ্জিত নিজের কাজের জন্য। এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এই জন্য আমি সবকিছু শেষ করে দিয়েছি। সবকিছু নতুন করে শুরু করবো বলে ওই ছেলেটার সাথে ব্রেকআপ করে দিয়েছি। বলেছি আমার সাথে যোগাযোগ না করতে। দেখো ঈশান, আমার গায়ে একটা ফুলের টোকাও লাগেনি। ও আমার কিচ্ছু করতে পারেনি। আমি ওকে আমার কাছে আসতে দেইনি। তুমি আমাকে এবারের জন্য অন্তত ফিরিয়ে নাও।
আমি সবচেয়ে ভালো বউ হয়ে দেখাবো, শ্বশুর শাশুড়ির মেয়ে হয়ে দেখাবো। দয়া করে আমাকে একটু সুযোগ দাও ঈশান, প্লিজ। আমি দেব আপনাকে সুযোগ? এই কথাটা কোন মুখে বলেন? আচ্ছা, বিয়ের পর থেকে কতবার বলেছি আমাকে একটা সুযোগ দিতে? আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না বলেছিলাম না? আপনি কি করেছিলেন? দিয়েছিলেন আমাকে সুযোগ। তাহলে আপনি কি করে এখন আমার থেকে সুযোগ পাওয়ার আশা রাখেন? আপনি নতুন নতুন কোনো নাটক করছেন, সেটা আমি খুব ভালো করে জানি। এই নাটকটা আর আমার সামনে করবেন না, তাতে আমার মনটা গলাতে পারবেন না। সিনথিয়া আমার একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে গেলে আমি হাতটা সরিয়ে নিলাম। বললাম, আমার কোনো আপন মানুষ আমার চেয়ে বেশি অন্য কারোর সাথে সখ্যতা তৈরি করবে, অন্য কারো হওয়ার চেষ্টা করবে, তখন আমি সেই জিনিসটা ছেড়ে দেই। ভেবে নেই তাকে আমি হারিয়েছি। আর হ্যাঁ, যখন আমার জিনিসে কেউ হাত দেয় তখন আমি আর সেটা নিজের বলে ভাবি না। তারপর থেকে ওই 1000 জনের যদি জিনিসটা ছুঁড়েও দেয় তাতেও আমার কিছু আসে যায় না। যে জিনিসটা আমার থাকবে সেটা শুধু আমারই থাকবে। কিন্তু আপনি তেমনটা হতে পারেননি। এতবার চেষ্টা করেও আপনার সাথে একটু ভালোভাবে কথা বলতেও পারেনি। আপনি সবসময় শুধু রাগীভাবে আমার সাথে কথা বলেই গেছেন, তাও কখনো বোঝার চেষ্টাই করেননি। আর আমাকে সুযোগ দেওয়া তো দূরের কথা। আপনার মনে আছে একদিন আপনার হাত ধরেছিলাম বলে আমাকে কতগুলো থাপ্পড় দিয়েছিলেন? বলেছিলেন আমি নাকি বাজে ছেলে, লম্পট, অনুমতি ছাড়া আপনার হাত ধরেছে। এখন আপনি নিজের বলা কথাগুলোই বলে যাচ্ছেন। আপনি আমার হাত ধরেছেন কেন? কোন সাহসে? কথা বলে শেষ করার আগে সিনথিয়া আমাকে 2 হাতে জড়িয়ে ধরলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো মেয়েটা। আমার বুকে মুখ গুজে দিয়ে আঁকড়ে ধরলো আমাকে। একটু বাদে আমি বললাম, এসব নাটক করে কোনো লাভ হবে না। অন্তত আর যাই হোক আমার সাথে সম্পর্কটা রাখার চেষ্টা করেও পারবেন না। যে অন্য কারো দিকে ঝুঁকে পড়েছিল তাকে আমি অন্তত আর এই সুযোগটা দ্বিতীয়বার দিতে চাই না। সে যে আমাকে আবার ঠকাবে না তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ ঈশান, একটু দয়া করো, আমার আমার প্রতি এরকম অন্যায় করো না। আমি তো বলছি আর কখনো এসব কাজ করবো না। ভুল করেছি, তার জন্য আমাকে প্লিজ মাফ করে দাও। অন্যায় করে ফেলেছি, এই শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কাউকে সুযোগ দিই না, আর আমাকে ছাড়ুন। আপনার দিকে তাকানো তো দূরে থাক, আপনার দিকে তাকাতেও ঘৃণা হয়। আমার আপনার প্রতি যতটা ভালোবাসা ছিল সবটা আপনি ঘৃণায় পরিণত করেছেন। আমি আপনার সাথে কোনো প্রকার সিনক্রেট করতে চাচ্ছি না, শরীরটা আরো বেশি খারাপ করবে, তাই চাচ্ছি না আপনার সাথে কোনো রকম মিসবিহেভ করতে। আর হ্যাঁ, আমার শরীরটা পুরোপুরি সুস্থ হওয়ার আগে যেন এই বাড়িতে আর আপনাকে দেখতে না পাই। বেরিয়ে যাবেন এখান থেকে। আমি কথাগুলো বলে শেষ করতে পারলাম না। এর মাঝে আম্মু রুমে ঢুকতে ঢুকতে বলতে আরম্ভ করলো, আব্বু, কার বেরিয়ে যাওয়ার কথা বলছো? আর সিনথিয়া মামুনি এমন করে কাঁদছো কেন? না আম্মু, তেমন কিছু না। আমার কষ্টে তোমার বৌমা খুব বেশি কষ্ট হচ্ছে তো তাই পাগলামি করছে। ওকে বারণ করো না এমন কান্নাকাটি না করতে। ওকে আমি বোঝাতেই পারছি না যে সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে এত কান্নাকাটি করার কি আছে? আমার কথাতে মেয়েটা অবাক হলো। ও ভেবেছিল আমি সবটা বলে দেব, কিন্তু আমি অতটাও কাপুরুষ নই যে এসব নিজের উপর নিতে পারবো না। ডিভোর্সটা হয়তো অনেক বড় ব্যাপার, তারপর আমি মেয়েটার কোনো দোষ দিতে চাই না। ও যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারে তো থাকুক, এ বাড়িতে ওর আর কোনো জায়গা হবে না। সুস্থ হতে যে এতদিন লেগে যাবে আমি সেটা জানতাম না। আর এতদিন যে অফিসে যাওয়া বন্ধ করে দিব, বাসায় একা একা বোরিং হব সেটাও জানতাম না। এর মাঝে বন্ধুরা প্রায় সপ্তাহেই একবার করে এসে আমাকে দেখে গেছে আর আড্ডা দিয়ে গেছে। এখন মোটামুটি দাঁড়াতে পারি, হাঁটার চেষ্টাও করি। হাঁটতে গিয়ে কষ্ট হয়। যতবার চিনতে এসে ধরেছে আমি ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছি। মেয়েটার স্পর্শ তো দূরে থাক, মুখটাও দেখতে ইচ্ছে করে না। এত অবহেলা করার পরও, মেয়েটাকে বারবার বারণ করার পরও আমার সামনে চলে আসে। রাগের মাথায় মনে হয় আব্বু আম্মুকে সবটা বলে দিই, কিন্তু ওরা চিন্তাকে ভুল বুঝবে। আমি চাই না ওর কোনো দোষ হোক। আমি সবাইকে সেটা বোঝাবো আর বলবো যে আমি সিনথিয়ার সাথে সম্পর্ক রাখতে পারিনি কিংবা ওকে ভালোবাসতে পারিনি, তাই বিয়েটা ভেঙে দিচ্ছি। ও ভালো থাকুক অন্য কোথাও গিয়ে। মেয়েটা অন্য কাউকে নিয়ে ভালো থাকতে চাইলে আমি সেটা কেনই বা আটকাবো? সেদিন রাতে বুকের মধ্যে কিছু একটা ভারী অনুভব হতে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। দেখলাম সিনথিয়ার আর আমার মাঝখান থেকে বালিশটা ফেলে দিয়ে ও আমার দিকে চলে আসে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মনে হচ্ছে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। সিনথিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। এলোমেলো চুলগুলো অজান্তে কানের পাশে গুঁজে দিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ওকে দূরে সরানোর চেষ্টা করলাম। মেয়েটা ঘুমের ঘোরে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ যাবৎ ওর এই সৌন্দর্যটা দেখলাম।
আজান হতে ওকে জোর করে ছাড়িয়ে নিলাম। মেয়েটার ঘুমটা ভাঙলো, উঠে বসলো আর আমাকে এরকম অবস্থায় রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ঈশান কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো শোনা। প্রথম দিন থেকে শুরু করে নিয়ে 6টা মাস অবধি আমি সিনথিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক ভালোভাবে কথা বলেছি। এখন ওর আদিক্ষেতা ভালো লাগে না। এসব নেহাত সবার সামনে ভালো সাজার একটা নাটক। আমি কিছুক্ষণ বাদে ওকে বললাম, আপনাকে না বলেছি আমার কাছে আসবেন না? আপনি আমাকে জড়িয়ে ধরেন কোন সাহসে? আমি অসুস্থ বলে আমার সেই সুযোগটা নিচ্ছেন। সুস্থ হয়ে গেলে কিন্তু আগে আমি আপনাকে বাসা থেকে বের করে দেব। তার আগে এই সম্মানটা নিয়ে বেরিয়ে যান। আপনার সাথে কোনো ঝামেলা করতে চায় না। ঠিক যতটা আঘাত আমি তোমাকে দিয়েছি, আমি ভালো করে জানি তুমি আমাকে ঠিক ততটাই আঘাত ফিরিয়ে দিবে। দিন শেষে তুমি আমাকে ভালোবাসো, এটা তো আর মিথ্যা হয়ে যাবে না। ঈশান আমি একটা সুযোগ চাচ্ছি। আমি তো বলছি আর কখনো এরকম কোনো অন্যায় করব না যার জন্য তোমাকে আমার হারাতে হয়। আমি এখন ভালো করে বুঝে গেছি স্বামী ছাড়া মেয়েদের ভালোবাসার জায়গা অন্য কোথাও হয় না। বিবাহিত মেয়েদের সাথে কেউ প্রেমটা এমনি এমনি করে না, কোনো কিছু লাভের আশাতেই করে। আমি উপর করে ফেলেছি, আমাকে একটু সুযোগ দাও ঈশান। আমার লাইফে সুযোগ বলতে কিছুই নেই। আপনি আমাকে কোনো সুযোগ দেননি, আর পাবেন কি করে? এসব ভাবা বোকামি ছাড়া কিছু নয়। কালকের মধ্যে বাসায় চলে যাবেন। আমি আর দু চোখে সহ্য করতে পারছি না। সকালবেলা চিনতে এসে নাস্তা দিয়ে যেতে আমি নিজ হাতে খাওয়ার চেষ্টা করলাম, খেতে হয়তো বা কিছুটা কষ্ট হচ্ছে। তারপরও মেয়েটার হাতে খাওয়ার কোনো ইচ্ছে নেই। সিনথিয়া দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। দুপুরের দিকে ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। মেয়েটা এসে জোর করে আমাকে ডেকে ওঠালো। সিনথিয়ার সাথে আর বাজে বিহেভ করতে ইচ্ছে করলো না, তাই উঠে বসলাম। মেয়েটা যখন নিজ হাতে খাইয়ে দিতে নেবে আমি বারবার বারণ করতে লাগলাম। মেয়েটা জোর করতে লাগলো। আমি হাতটা সরাতে গিয়ে খাবারের প্লেটটা পড়ে গেল। আমি ওর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনাকে বলেছি না এসব নাটক করে আর কোনো লাভ হবে না, আর এইসব আমার মনটা গলাতে পারবে না, যেমন আমি আপনার মনটা গলাতে পারিনি। দিন শেষে একটা কথা সব সময় মনে রাখবেন, আমার যদি জীবন থেকে যেটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না, তেমনি আপনিও আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছেন। আমার সামনেও আসবেন না, আপনাকে দেখতেও ইচ্ছা করে না আমার। সামনে থেকে দূর করে দিলে কি মন থেকেও দূর করে দিতে পারবে ঈশান? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। রাগের মাথায় এইসব কথা বলছো, আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। আমাকে ছেড়ে তুমি নিজেও ভালো থাকবে না, আমি সেটা খুব ভালো করে জানি। ভুল জানেন, এমন মেয়ের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। কথাগুলো বলে চুপচাপ রইলাম। সিনথিয়া মাথা নিচু করে রইল। আরো একটা মাস কেটে গেছে, আর এই একটা মাস আমার এমন অবহেলা সহ্য করেছে মেয়েটা। এবার সত্যি ডিভোর্স দিয়ে দিব সিনথিয়াকে, কিন্তু কিছু একটা আমাকে বারবার ভাবাচ্ছে। এই সম্পর্কটা নষ্ট করাটা বোধহয় ঠিক হবে না। আর একটু সময় দেওয়া দরকার, যেহেতু সিনথিয়া ওর ভুল বুঝতে পেরেছে, কিন্তু মনকে মানাতে পারছিলাম না। এই মেয়েটা যে আমার কাছে 1000বার ডিভোর্স চেয়েছে, বলেছে আমি যদি ডিভোর্স না দেই ও নিজে আমাকে জোর করে ডিভোর্স দেবে। শেষ একটা মাসে অনেকটা সুস্থ হয়ে গেছি, অফিসে যাওয়ার জন্য যথেষ্ট সুস্থ। আম্মু বারণ করলেও আমি ভাবলাম যে বাসায় বসে থাকলে মেয়েটা বারবার সামনে আসবে, অন্তত আমার এখান থেকে চলে যাওয়া উচিত। সিনথিয়া আমার যাবার কথা শুনে বারবার রিকোয়েস্ট করতে লাগলো এখান থেকে না যেতে। আমি যতটা পারি যেন ওকে অবহেলা করি, তারপরও যেন এখান থেকে না যায়। আমি ওর কথাটা শুনলাম না, শুধু বললাম এখন আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই, আর আমি শুনতে যাবই বা কেন? আপনি আমার স্ত্রী, আমি সেটা আর ভাবিই না। ওর প্রত্যেকটা বলা কথা আমি ওকে ফিরিয়ে দিচ্ছি, ও সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। আর এত সহজে যে আমার রাগটা ভাঙাতে পারবে না সেটাও সিনথিয়া খুব ভালো করে জানে। প্রতিদিন মেয়েটা আমার হাতগুলো নিজেই 2 হাতের মুঠোয় নিয়ে চুমু খায়, নিজের মতো করে ভালোবাসার কথাগুলো বলে। যে মানুষ একবার আমাকে কষ্ট দিয়েছে সে দ্বিতীয়বারও কষ্ট দিতে পারবে, অন্তত আর যাই হোক। প্রতারকদের আমি কখনো ক্ষমা করি না, তাই সিনথিয়াকে কখনো নিজের করে নেওয়ার কথাটা চিন্তাও করবে না। প্রথমে ভাবলেও পরবর্তীতে যখন মনে হয়েছে এই মেয়েটা আমাকে 6টা মাস অসহ্য যন্ত্রণা দিয়েছে, আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারিনি, না খেতে পেরেছি, না শুতে পেরেছি, আর না কোথাও গিয়ে শান্তি পেয়েছি। কথাগুলো ভাবছি, এর মাঝে সিনথিয়া রুমে আসলো আর বলতে আরম্ভ করলো, ঈশান আমি ভেবেছিলাম পড়ালেখাটা বাদ দিয়ে দেবো, তাই কলেজে যাব না। এখন এখন থেকে আম্মুর কাছে সব কিছু শিখে নেব, আম্মুকে আর কোনো কাজ করতে দেবো না। সিনথিয়া আর কোনো কথা বলতে পারলো না, থামিয়ে দিয়ে বললাম, এসব নাটক করে অন্তত আর যাই হোক আমাকে ভোলাতে পারবেন না।
আপনার ভালোর জন্যই আমি আপনাকে পড়ালেখাটা কন্টিনিউ করতে দিয়েছিলাম। ভেবেছিলাম কয়েকটা দিনেরই ব্যাপার, কিন্তু বুঝিনি পড়ালেখা করতে গিয়ে, জ্ঞান অর্জন করতে গিয়ে এমন কিছু অর্জন করেছেন যেখানে লেখা ছিল যে স্বামী থাকতেও বয়ফ্রেন্ড থাকলে কোনো সমস্যা নেই, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। তারপরেও আমার সামনে আসবেন না। আপনাকে আমার এখন সহ্যই হয় না, ইচ্ছে করে আপনার সাথে কোনো কথা না বলতে। এমন করে আরো কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে সিনথিয়া আমার কাছাকাছি আসার চেষ্টা করলেও আমি ওকে দূরে সরিয়ে দিয়েছি। এখন ইচ্ছে করে না আর মেয়েটাকে কাছে টানতে। যখন ইচ্ছে ছিল তখন হাজারবার অপমান করেছে, অবহেলা করেছে, সবার সামনে আমার ভালোবাসাটাকে ছোট করেছে। জানি না এসব আর কখনো ঠিক হবে কিনা, তবে আমি চাই না এসব আর ঠিক করতে, কারণ এখন মেয়েটা মন থেকে উঠে গেছে। তাই ইচ্ছে করে না মেয়েটাকে চোখের সামনে থেকে দেখতে। এমন একটা সময় ছিল যখন আমি দুহাত জোর করে ওর কাছে বলেছিলাম যে অন্তত আর যাই হোক নিজের সম্মানটা যেন নষ্ট না করে, তাতে আমার পরিবারের সম্মানটাও নষ্ট হবে। কিন্তু তারপরেও সিনথিয়া ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, তার সাথে সময়ে অসময়ে দেখা করতে দ্বিতীয়বারও ভাবেনি। এর মাঝে একদিন কলেজে গিয়ে মিমির সাথে দেখা হলে মিমি আমার সাথে কথা বলল। আমি অবশ্য স্বাভাবিকভাবেই কথা বললাম। দুজনে অনেকদিন বাদে ক্যান্টিনে বসে আছি। অনেকদিন বাদে দেখা কিনা, বাসায় আসে না মেয়েটা এখন আর। আসলে নিজের কাজের জন্য এরকম ভাবে পস্তাতে হচ্ছে ওকে। জোর করে আর রিকোয়েস্ট করে আমাকে ওর বোনের সাথে বিয়েতে রাজি করিয়েছিল। অন্তত আমার কাছে সিনথিয়া খুব হ্যাপি থাকবে ভেবেছিল। আমি চেয়েছিলাম কাউকে সম্মানের সহিত নতুন পরিচয় দিতে পারবো। সেটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কফির মগে চমক দিয়ে বললাম, বল তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোকে সুস্থ দেখে ভালো লাগছে। আচ্ছা, এখন থেকে রোজ কলেজে আসবি তো? না, রোজ আসা হবে না। অফিসের কাজে ফাঁকে ফাঁকে যখন সুযোগ পাবো তখন আসবো, তাছাড়া যখন ইচ্ছে করবে তখনই আসবো। তো এরপর প্ল্যান কি তোর? কিসের প্ল্যানের কথা বলছিস? আমি সেটা বুঝতে পারছি না। না মানে বলছিলাম কি, বাইরে থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি এখানে? বাইরে যাওয়ার কথাটা শুনে মাথায় আসলো, হ্যাঁ, আমাকে বাইরেই চলে যেতে হবে। সিনথিয়া থেকে বাঁচতে হলে আমাকে বাইরেই চলে যেতে হবে, নাহলে মেয়েটা আমার পিছু ছাড়বে না। ওকে ডিভোর্স দিয়ে বাইরে চলে যাব, তাতেই ভালো হবে। কিছুক্ষণ যাবৎ ভেবে বললাম, দেখি কি করা যায়। আচ্ছা শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত তোর আপু কিংবা আমাদের দুজনেরই বলতে পারিস। অনেকদিন যাবৎ তোর আপু আমার কাছে এই জিনিসটা আবদার করে এসেছে, আর আমিও ভেবেছি এখন অন্তত আর যাই হোক এই সম্পর্কটা আমি রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি আঙ্কেল আন্টির সাথে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কথা বলবো। আমার কথাতে মিমি যেন অবাগের চরম সীমায় পৌঁছে গেল। তোর চোখে পানি টলমল করছে। শেষে ওর আপুর ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের কথা শুনে মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, অথচ যার ডিভোর্স সে কিনা এরকম একটা নাটক করে যাচ্ছে। হয়তোবা সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। আমি কথাটা বলতে মিমি আমার সামনে হাত জোর করে বলতে লাগলো, ঈশান প্লিজ এসব কথা বলিস না। আপু আমার থেকে বড় হয়েও ওর জ্ঞান বুদ্ধি একটু কমই আছে। তুই প্লিজ এসব কথা বলিস না। রাগের মাথায় এসব সিদ্ধান্ত নিস না, পরে কষ্ট পাবি। আমি তো জানি তুই আপুকে কতটা এতটুকু ভালোবাসিস। আজ হয়তো তোদের সম্পর্কটা স্বাভাবিক না, তারপরও তুই আপুকে ডিভোর্স দিস না। মেয়েটাকে দরকার পরেই কাছে রেখে কষ্ট দে, তা ওকে ডিভোর্স দিয়ে দিস না। এমনটা হলে আপু আম্মুকে অনেক বেশি কথা শুনতে হবে। দুজন মানুষের ডিভোর্স হয়ে গেলে শুধু দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে যায় না, দুটো পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাছাড়া তুই না ওকে ভালোবাসিস। একদিন খুব বেশি মন খারাপ ছিল বলে মিমিকে কল করে ওর আপুর সম্পর্কে সবকিছু বলেছিলাম যে ওর আপুকে আমি ভালোবেসে ফেলেছিলাম। সেটা যে ও মনে করে রেখে দিয়েছে আর আজকে সেটা কাজে লাগাবে জানতাম না। মেয়েটা আবার আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি হাত জোড়া ছাড়িয়ে নিয়ে বললাম, সেটা আর সম্ভব না মিমি, অন্তত আজই হোক তোর আপুর সাথে থাকতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি, যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে সম্পর্কের দরকার হয়, তার সাথে মেলামেশা করার দরকার হয়, সে আর যাই হোক আমার সাথে সংসার করতে পারবে না। আমি অনেকবার চেয়েছি তোর আপুর সাথে নতুন করে সবটা শুরু করতে, কিন্তু তোর আপু সেই সুযোগটা আমাকে দেয়নি। আমার ফ্যামিলির মান সম্মানটাকে সে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আব্বু পর্যন্ত এই বিষয়টা জেনে গেছে, তারপরও তোর বোনকে কিছু বলেনি। এত কিছুর পরও আমার মনে হয় নাই সম্পর্কটা থাকার কোনো দরকার আছে। মিমি অনেকক্ষণ যাবৎ বোঝালো, তারপরও আমার উত্তর না আসলো। বাসায় চলে এসেছি দুপুরে। কোনো রকমে ফ্রেশ হয়ে রুমে আসতে খেয়াল করলাম সিনথিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, ঈশান কখন আসলে আর আমাকে ডাকুনি কেন? তোমার কিছু লাগবে?
আমি কখন আসবো কিংবা যাব সেটা আপনাকে বলতে বাধ্য নই। আর হ্যাঁ, আমার কি লাগবে না লাগবে তার জন্য বাসার কাজের লোক আছে, আমার আম্মু আছে, আপনাকে এসব না ভাবলেও চলবে। কথাগুলো বলে নিচে আসলাম। খাবার টেবিলে বসতেই সিনথিয়া এসে খাবার বেড়ে দিল। রাগে চোখে ওর দিকে তাকাতে মেয়েটা মাথা নিচু করে নিল। আজকের খাবারটা বেশ মজা হয়েছে, তাই আম্মুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আম্মু রান্না কে করেছে? কেন রে বাবা, ভালো হয়নি বুঝি? না মানে আসলে মনে হচ্ছে রান্নাটা তোমার না, কেমন যেন অন্যরকম লাগছে। নতুন রান্না শিখেছে তো তাই আর কি। বলছিলাম যে আজকে রান্নাটা সিনথিয়া করেছে। মেয়েটা গত কয়েকদিন যাবতই বারবার বলছিল রান্না শিখিয়ে দিতে। আমার সাথে থেকে শিখেছে কিছুটা, তাই আর কি তোর জন্য। আম্মুর সামনে প্লেটটা ফেলে দিলাম। কথাটা শেষ করতে পারলো না, তার আগেই বলতে আরম্ভ করলাম, এসব খাবার কেউ মুখে তোলে? এসব নাটক করে অন্তত আর যাই হোক না কেন আমি কিছু বোঝাতে হবে না। সবার সামনে এখন ভালো সাজতে চাইছেন? আব্বু আম্মু ভালো করে জানে তাদের ছেলের বউ সেজে থাকা মেয়েটা কতটা নিচে নেমেছিল। এখন এত ভালো সাজার চেষ্টা করতে হবে না। আর যাই হোক, অন্তত আপনি আমার কাছে কখনো আসতে পারবেন না। এসব আশায় থাকাটা বাদ দিন, খুব শীঘ্রই এই সম্পর্কটা শেষ হবে। আর সম্পর্ক কাকে বলছি? আমার সাথে থেকে একটা নাটকের অভিনয় করেছেন আপনি, আমি আর এই নাটকটা কন্টিনিউ করতে পারবো না। রীতিমতো আপনি আমাকে টর্চার করেছেন, তাই শীঘ্রই ডিভোর্স দিব আপনাকে। আমি কথাগুলো বলতে সিনথিয়া কেঁদে উঠলো। আমি কিছু বলার আগে আমি রুমে চলে আসলাম, তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে মেয়েটা এসে আমার পায়ের কাছে বসে পড়লো, দুই হাতে পাগুলো জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, ঈশান আমাকে কি মাফ করে দেওয়া যায় না? বলছি আমি আর কখনো এমন ভুল করব না। তোমাকে ছেড়ে আর কোথাও যাওয়ার কথা ভাববো না। আমি বুঝতে পারিনি নিজের স্বামীকে ছাড়া মেয়েদের অন্য কোথাও ভালোবাসা খুঁজতে নেই। বয়সে জুনিয়র বলে আমি কখনো তোমাকে বোঝার চেষ্টাই করিনি। আর সেই দিন যখন সেদিন মরে গেলে খুশি হতেন তাই তো? আমার কথাতে মেয়েটা ফুপিয়ে উঠল। আমি পাগুলো ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলাম, এখন আর এসব বলে কোনো লাভ হবে না। আমি আপনার স্বামী হয়েও আপনার পায়ে ধরতে শুধু বাদ রেখেছিলাম। হাজারবার বলেছিলাম আব্বু আম্মুর মেয়ে হয়ে থেকে যান, কিন্তু ওদের ভালোবাসাটাও আপনার চোখে আপনার কাছে ছোট মনে হয়েছে, কম মনে হয়েছে। এত ভালোবাসার পরেও যাদের ভালোবাসাটা আপনার চোখে পড়েনি তাদের সাথে থাকার যোগ্যতা আর যাই হোক আপনার নেই। ঈশান আমি ভুল করেছি, এর জন্য তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তারপরেও আর এরকম কাজ করব না। অন্তত এবারের মতো আমাকে মাফ করে দাও, তার জন্য শাস্তি দাও। দরকার পড়লে কাছে রেখে যত খুশি কষ্ট দাও, তারপর আমাকে এই বাসা থেকে চলে যেতে বলো না। আমি তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারবো না। ঈশান প্লিজ শোনো, আমাকে দূরে সরিয়ে দেও না প্লিজ। ঈশান আমি বাঁচতে পারবো না তোমাকে ছেড়ে। প্লিজ এরকম কিছু বলো না। ভুল করেছি তার জন্য আমাকে শাস্তি দাও। প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। কিন্তু আমি আপনার কাছে থাকলে ভালো থাকতে পারবো না, অসহ্য লাগে, চোখের সামনে দেখতে ইচ্ছে করে না আপনাকে। এমন একটা দিন ছিল যখন আমি আপনার কাছে এরকম কান্নাকাটি করে বলেছিলাম, অন্তত অন্তত আমার কাছে না থাকেন, আমার আব্বা আম্মুর কাছে থেকে যান, আমি আপনাকে বিন্দু পরিমাণ জ্বালাবো না। বলেছিলাম কিনা বলেন? সেদিন কি বলেছিলেন আপনি? আমাকে অসহ্য মনে হয় তাই তো? তাহলে এত সহজে ভাবছেন কি করে যে এসব আমি ভুলে যাব? আঘাতটা না দেয়ালের দুটো পিঠ, সেটা বারবার মানুষের কাছে ফিরে আসে। দেয়ালের একদিকে আঘাত করলে অন্যদিকে তাই স্পষ্ট হয়। আপনিও এখন সেটাই পাচ্ছেন। এই কষ্টটা আপনাকে সারা জীবন ধরে পেয়ে যেতে হবে। প্রতিটা দিন আপনি অনুশোচনায় ভুগবেন, তারপরও আমাকে পাবেন না, আর কখনো আমার কাছে আসতেও পারবেন না। কিসের কথা বলছি আমি? আপনি তো নাটক করে ভালো হতে চাইছেন তাই না? ঈশান তুমি তো আমার স্বামী, তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে। জান জান প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি এখানে থাকো প্লিজ। শোনা, দরকার পড়লে আমি বাসা ছেড়ে চলে যাবো। তারপর দেশ ছেড়ে কোথাও যেও না যান, তাহলে আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। আমার জন্য আর কাউকে কষ্ট পেতে দিতে চাই না। সিনথিয়ার কথাতে মনে হলো দুপুরে মিমিকে বলেছিলাম বাইরে কোথাও একটা যাব। কথাগুলো মনে হতে আমার একটা বন্ধুকে কল করলাম। ও রিসিভ করলে বলতে আরম্ভ করলাম, বাইরে কোথাও একটা যাওয়ার ব্যবস্থা কর, এবারের ট্যুরটা যেন বাইরে হয়। আর 6 মাসের আগে দেশে ফিরতে চায় না। এই বাচ্চাদের থাকতে বিরক্ত লাগছে, অসম্ভব রকমের যন্ত্রণা লাগছে। এই বিষাক্ত শহর ছেড়ে কিছুটা দূরে থাকতে চাই। হঠাৎ এরকম কথা বলছিস কেন? কয়েকদিন হলো সুস্থ হয়েছিস, ব্যবসার কাজে যাচ্ছিস এমন তো না। তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছিস? আঙ্কেল আন্টি কি তোকে বাইরে যেতে দেবে? একমাত্র ছেলে তুই ওদের, কোনো বিষয় নিয়ে রাগারাগি করে এসব সিদ্ধান্ত নেওয়ার কি দরকার? রাগ করে নয়, ঘুরতে যাচ্ছি। একেবারের জন্য তো আর যাচ্ছি না, কয়েকটা দিনের জন্য এই শহর ছেড়ে কিছু মানুষের থেকে দূরে থাকতে চাইছি।
কথাগুলো সিনথিয়ার দিকে তাকিয়ে পড়লাম। মেয়েটা এখনো ফ্লোরে বসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখনো মেয়েটা কেঁদেই চলেছে। কোমর ছাড়িয়ে চুলগুলো অনাদরে ফ্লোরে পড়ে আছে। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ বাদে সিনথিয়া কান্নাকাটি করে উঠে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। কারো স্পর্শ পেয়ে আমার হুঁশ ফিরল। এতক্ষণ যাবৎ ভাবছিলাম মেয়েটাকে দূরে সরিয়ে দেওয়া এটা কি ঠিক হবে, নাকি রাগের বশে ওর সাথে এইসব করে ঠিক করছি। কিন্তু যখনই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো তখনই ওর করা অবহেলাগুলো মনে পড়ে গেল। সিনথিয়াকে ছাড়িয়ে নিলাম। ওর দিকে ফিরে বলতে আরম্ভ করলাম, আমাকে স্পর্শ করার সাহস আপনার কি করে হয়? আমাকে বলো, আমি আমি বাসা থেকে চলে যাবো, তারপর এখান থেকে এইদিকে কোথাও একটা চলে যাবো। হ্যাঁ, দিন শেষে জানতে পারবো যে তুমি দেশে আছো। কোনো না কোনো দিন তো তোমাকে দেখতে পাবো, কিন্তু এখান থেকে চলে গেলে তোমাকে দেখতে না পেয়ে আমি সত্যি মরে যাবো ঈশান। মেয়েটার এমন কথাতে বুকটা ধপ করে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে শক্ত করে নিলাম। এত ইমোশনাল হলে চলবে না। একটা দিন ছিল যখন আমি অনেক রিকোয়েস্ট করেছি, হাজারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটা আমাকে বোঝার চেষ্টা করেনি। একটাবার আমার কথাগুলো শুনেনি, অবহেলার অপমান করে গেছে। আমি এবার কঠিন স্বরে বললাম, মনে আছে একদিন ঘুমের মাঝে ভুলবশত আপনাকে স্পর্শ করে ফেলেছিলাম? সেদিন কি করেছিলেন? যখন বিছানায় শুয়েছিলাম আপনি আমার কাছে এসেছিলেন, আর আপনাকে স্পর্শ করার অপরাধে সকালবেলা উঠে কতগুলো থাপ্পড় দিয়েছিলেন। এখন আমার কি করা উচিত বলুন তো? আপনাকে থাপ্পড় দেওয়া উচিত নাকি বাসা থেকে বের করে দেওয়া উচিত? আমার কথাতে সিনথিয়া মাথা নিচু করে ফুফাতে লাগলো। বেলকনি থেকে চলে আসলাম। মেয়েটার এরকম জ্বালাতে ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দিয়ে দূরে চলে যেতে। আব্বু আম্মু এই বিষয়টা অনেক আগে থেকে জানতো। এই সিনথিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক চলছে। মানুষ কথাই বলে না, সত্যিটা কখনো চাপা থাকে না। তাই এটাও লুকানোর চেষ্টা করে কোনো লাভ হয়নি। যেভাবে ওর বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করছিল তাতে সামনে আসতোই। আর আব্বু বিজনেসম্যান, আশেপাশের চারিদিকে খোঁজখবর, ছেলের বউ সম্পর্কে সবাই খুব ভালো করে জানতো। পরে আব্বুকে কেউ বা কারা জানিয়েছে। সবটা জানতে পেরে আর আমাকে মন খারাপ করে থাকতে দেখে আম্মু হাজারটা প্রশ্ন করলো। আব্বু হয়তো বা আম্মুকে বিষয়টা শেয়ার করেছিল। বাসা থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ দোকানে বসে আলোচনা শুনছিলাম। অনেকদিন যাবৎ কোনো দোকানে বসা হয় না। সাধারণ মানুষের জীবনযাপন দেখলাম। শহরের মানুষের মনটা বড্ড কঠিন, কিন্তু দিন শেষে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই যখন এক জায়গায় বসে অন্যরকম একটা আড্ডা হয়, সহজ সরল আড্ডা যাকে বলে। কিছুক্ষণ চুপচাপ শুনলাম। অন্তত আর যাই হোক, বড়লোকের মনের মতো এত প্যাঁচ আর এত মানুষকে কষ্ট দেওয়ার চিন্তাটা ঘোরাফেরা করে না। শহরের ইট, কাঠ আর পাথরের মধ্যে থাকা মানুষগুলোর মনটা ঠিক তেমনটাই কঠিন। সবাই নিজের ভালোটাই বোঝে। অনেকক্ষণ বাইরে আছি। তারপর যখন রাত হয়ে গেল, আম্মু আমাকে কল করলো। কিছু বলবো তার আগেই সিনথিয়া বলতে আরম্ভ করলো, শোনা, কোথায় তুমি? তুমি জানো না তুমি এত দেরি করলে আমার কষ্ট হয়? তুমি বাসা থেকে সেই যে বেরিয়ে গেলে, আমার উপরে রাগ করে না খেয়ে বের হয়ে গেলে, আর এখনো বাসায় আসো না। জানো আম্মু কতটা টেনশন হচ্ছে, আমার কতটা টেনশন হচ্ছে তোমাকে দেখতে না পেয়ে। তুমি তুমি এক্ষুনি বাসায় আসো না প্লিজ। আর রাগ করে থেকো না, আমাকে শাস্তি দাও। বাসায় এসে মারো, বকো, তারপরও এমন করে বাইরে থেকো না। এমন করে না খেয়ে থাকলাম তোমার শরীরটা খারাপ করবে। বাসায় চলে আসো প্লিজ। মেয়েটা জানতো ওর কল রিসিভ করবে না, তাই আম্মুর ফোন থেকে কল করেছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনাকে বলেছি না আমাকে ডিস্টার্ব করবেন না। যখন সময় হবে আমি চলে আসব। আজ যেখানে খুশি যাব, আমার যেখানে খুশি যাব। আপনি আমাকে বলার কে? একটু জোরে সরে বলতেই আশেপাশের লোকজন সবাই আমার দিকে তাকালো। তারপর আলতো কণ্ঠে বললাম, ঠিক আছে আসতেছি। কলটা কেটে দিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। সিনথিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে আসতে গেলে সিনথিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না। রুমে আসলাম। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে আসলাম। বিছানায় শুয়ে আছি। সিনথিয়া এক পাশে বসে আছে। কিছু বলবে হয়তো, তাই উল্টো দিকে ফিরে শুলাম। তখন ও বলতে আরম্ভ করলো, ঈশান, বাইরে না গেলে হয় না? জানি আমি ভুল করেছি, তার জন্য আমাকে একটা সুযোগ দাও না। দেওয়া যায় না? অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপর কোথাও যেও না। তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো আছো, আমি তো ভালো করে জানি যে তুমি আমাকে কষ্ট দিয়েই ভালো নেই। আমাকে অন্তত দূরে সরিয়ে দিল। এই দেশ ছেড়ে যেও না ঈশান। এসব আমি মেনে নিতে পারবো না। আমার থেকে বেশি কষ্টটা তোমার আব্বু আম্মু পাবে। আমি চাই না তোমার জন্য, আমার জন্য ওরা কষ্ট পাক। রাগ করে থেকো না প্লিজ। আমি কারোর ওপর রাগ করে নেই, আর না আপনার থেকে কোনো জ্ঞান শুনতে চাইছি। আব্বু আম্মু তখনও কষ্ট পেয়েছিল যখন জানতে পেরেছিলাম ছেলের বউ অন্য কারো হাত ধরে ঘোরাঘুরি করছে। সেদিন যখন ওরা বলেছিল আপনাকে ওদের পছন্দ, আমিও চোখ বন্ধ করে বিয়েটা করে নিয়েছিলাম। কারণ আমার কারোর সাথে সম্পর্ক ছিল না।
কিন্তু জুনিয়র বলে এত অপমানের অবজ্ঞা করেছেন সেটা এখনো আমার মনে পড়ে। সবকিছু স্পষ্ট চোখের সামনে ভাসে। এগুলো আপনার সাথে হলে আপনি কি করে সবটা মানতে পারতেন? আমার কথাতে মেয়েটা নিশ্চুপ হয়ে রইল, হাত মোছড়াতে লাগলো। ডিম লাইট অফ করে দিলাম আর বললাম, আপনার ঘুমানোর ইচ্ছা নেই, কিন্তু আমার সকালে অফিস আছে, এখন ঘুমান, না হলে রুম থেকে বেরিয়ে যান। মাঝরাতে বুকের ওপর কিছুটা ভারী অনুভব হতেই দেখলাম মেয়েটা আমার আশেপাশে জড়িয়ে ধরে রেখেছে। বুঝলাম ঘুমের ঘরে হয়তো এসেছে, নয়তোবা ইচ্ছে করে এসেছে। একে ছাড়ানোর ইচ্ছে করলো না। সারাদিনই তো ওর সাথে মিসবিহেভ করলাম, তাই চুপচাপ মুখের দিকে তাকিয়ে থেকে কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুম ভাঙতেই খেয়াল করলাম মেয়েটা গোসল করে এসেছে মাত্র। সিনথিয়ার ভেজা চুলের প্রাণী এসে আমার মুখের উপর পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম 8টা বেজে গেছে। আর এক মুহূর্ত দেরি করলাম না, গোসল সেরে এসে তারপর আমিও রেডি হয়ে নিচে আসলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। সিনথিয়া যাওয়ার সময় আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। ভেবেছিল হয়তো ওকে বলে বেরোবো, কিন্তু তেমন কিছু করিনি, শুধু আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। সিনথিয়া আব্বু আম্মুর সাথে অনেকবার কথা বলেছে আর কখনো এসব ভুল করবে না। আব্বু আম্মু সিনথিয়াকে মেয়ের মতো ভালোবাসে বলেই ওকে মাফ করে দিয়েছে। ছেলে মেয়ে ভুল করতেই পারে, তাই বলে আব্বু আম্মু রাগ করে থাকবে তেমন কিছু নয়। আমার রাগটা কিছুতেই কমছে না। যখনই মেয়েটাকে কান্নাকাটি করতে দেখি তখনই মনে হয় একটা সময় আমিও কেঁদেছিলাম, ওকে হাজারবার ভালোবাসার কথা বলতাম। যখন জানতে পেরেছিলাম অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তাও আমাদের বিয়ে হওয়ার পর, তখন যেন কষ্টের সীমা ছিল না। বারবার বলা সত্ত্বেও মেয়েটা আমার কথা শোনেনি। অন্যদিকে সিনথিয়ার আব্বু আম্মু সবটা জানতে পেরেছে মিমি থেকে। আমি আর এই সম্পর্ক রাখতে চাচ্ছি না, তাই আমাকে হাজারবার ওদের বাসায় ডেকে পাঠিয়েছে। আমার ইচ্ছা করেনি ওদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে। ইচ্ছা হয় না সিনথিয়াদের বাড়িতে যেতে। যতবার যাই মনে হয় এই বাড়ি থেকেই আমার জীবনের কষ্টটা পথ চলা যেন শুরু হয়েছে। নিজেকে কাজের মাঝে আর কলেজে গিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। আজ খোঁজ নিয়েছি যে সিনথিয়া একটা মাসে কলেজে আসেনি। মেয়েটা সত্যি সত্যি পড়ালেখা ছেড়ে দিয়েছে। খেয়াল করেছি মেয়েটা আম্মুকে এখন আর কোনো কাজ করতে দেয় না। ইদানিং সিনথিয়া রান্না করে নিজেই রান্না বান্না করে, আর ভালোই রান্না করতে পারে। কিন্তু আমি কখনো জিজ্ঞেস করি না যে কে রান্না করেছে। ভয় মেয়েটা বলতে পারে না যে ও আমার জন্য রান্না করেছে। মেয়েটা নিজের হাতে রান্না করে খাওয়াতে চায়, কিন্তু ভয়ে থাকে আমি হয়তো ওকে বাচ্চা থেকে চলে আসতে বলি। আমার কেন জানি মনে হয় যে সত্যি কি সবটা ঠিক করে নেওয়া উচিত। আর পরক্ষণে ওর করা কাজগুলোর কথা ভাবতেই আমার আর ইচ্ছে করে না মেয়েটাকে মেনে নিতে। কেন জানি মনে হয় যা হচ্ছে সবটা ভালোই হচ্ছে। আমি ভেবে নিয়েছি ওর সাথে যত কম কথা বলবো ততটাই ভালো। কিন্তু আমরা একটা সম্পর্কে আছি, তাই সম্পর্কটা এত সহজে শেষ হবে না। তাই সবার আগে এটার ব্যবস্থা করতে হবে। এর মাঝে আব্বু আম্মু আমার সাথে কথা বলার চেষ্টা করে। একদিন রাতে সিনথিয়া রুমে শুয়েছিল, তখন আম্মু এসে আমাকে ডেকে যায়। আমি গিয়ে আব্বু আম্মুর সামনে বসতেই ওরা কিছুক্ষণ যাবৎ আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমাদের, কিছু বলতে যাচ্ছ? তোমার আব্বু কিছু বলতে চাইছিল তোমাকে। আমাদের কিচ্ছু অজানা নয়, তাই আমরা অনেকটা ভেবেছি। কোন বিষয়ের কথা বলতে চাইছো আম্মু? সিনথিয়াকে নাকি তুমি বলেছো ওর সাথে সম্পর্ক রাখবে না, ওকে তুমি ডিভোর্স দিয়ে দিবে। কিছুটা থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সবই তো জানতে পেরেছো, তাহলে আর নতুন করে বলার কি আছে? একটা সম্পর্ক ভেঙে দেওয়াটা খুব সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। আজকে 6-7 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে, একটাবার বলনি যে তোমাদের মধ্যে কি চলছে। কিন্তু আমরা ঠিকই জেনে গেছি, তারপরও আমরা তোমাদের কিচ্ছু বলিনি, সময় দিয়েছি। মেয়েটা তো এখন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, ভুল করেছে সেটা বুঝতে পেরেছে, তাই অনুশোচনায় ভুগছে মেয়েটা, কত কষ্ট পাচ্ছে। তুমি ওকে কষ্ট দিয়েছো, সেটা তো আমরা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। এখন এসব পাগলামি ছাড়ো আব্বু, সম্পর্কটা নষ্ট করার কোনো দরকার নেই। তুমি আরও সময় নাও, কিছুদিন ওর থেকে দূরে থাকো, তাতে বুঝতে পারবে ওকে ছাড়া তোমার চলবে কিনা। আব্বু, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েটা গত 1 মাস আগেও আমার কাছে হাজারবার ডিভোর্সের কথা বলেছে, তার সাথে কি করে থাকতে পারি? ঘুরে ফিরে এসে সেই ডিভোর্সের কথাই বলবে। একবার আমাকে যে ঠকিয়েছে সে আবারও আমাকে ঠকাবে না, তার কি গ্যারান্টি আছে? তোমরা দিতে পারবে সেই গ্যারান্টি? কথাগুলো বলতে আব্বু আম্মু আমার মুখের দিকে হা করে তাকিয়ে রইল। আমি কোনো ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি না, আমি দুজনের ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি। ভেবেছিলাম সম্পর্কে বয়সটা কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে বুঝতে পেরেছি
জুনিয়র কোনো ছেলে সিনিয়র মেয়ের সাথে কিছুতেই থাকতে পারে না, সেটা উনি খুব ভালো করে প্রমাণ করে দিয়েছে। জোর করে সম্পর্কটা আমি রাখতে চাই না। উনি আজকে আবেগের বশে এরকমটা বলছে, কিন্তু কাল আবারও কেউ ওনার লাইফে আসলে আবারও ভুলভাল ডিসিশন নিয়ে তার সাথে সম্পর্কে জড়াবে, আর আমি এগুলো চাই না। আমাদের মাঝে সম্পর্ক থাকাকালীন সময় আমি হাজারবার বলেছি, অন্তত আর যাই হোক এ বাড়ির বউ হয়ে যেন কোনো ছেলের সাথে মেলামেশা না করে, কিন্তু উনি আমার কথা শুনেনি। পায়ে ধরতে ভাত রেখেছিলাম, কিন্তু তারপরে মেয়েটা মনে কোনো দয়া মায়া হয়নি। তবে আমি এত সহজে কি করে ওকে মাফ করে দেবো বলো? তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ করে থাকাটাই তো সমাধান নয়। রাগ জেদ শুধু সম্পর্কই নষ্ট করে, সেটা ঠিক করার সমাধান বের করা যায় না। তুমি আরো সময় নাও, ভেবে দেখো। তারপর যদি তোমার মনে হয় সিনথিয়াকে আর রাখবে না, তাহলে আমার আর কিছুই বলার নেই। তোমার আব্বু আম্মু হয়ে তোমাদের একটা কথাই বলবো, অন্তত জেদ করে সম্পর্কটা শেষ করে দিও না। থাকতে পারবে না তুমি মেয়েটাকে ছাড়া। একটা সময় তুমি ওকে ভালোবেসে কষ্ট পেয়েছো, আর আজকে ও তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। যেমনটা কষ্ট পেয়েছো, এখন ওর উপরও প্রতিশোধটা নিচ্ছ। তাহলে কি এটাই যথেষ্ট নয়? এত রাগ তোমার যে মেয়েটার সাথে সম্পর্কটাই নষ্ট করে ফেলার? আমার কথাতে কি জবাব দেব জানি না, কিন্তু খুব মন থেকে খুব রাগ হচ্ছে, মানতে পারছি না। আব্বু আম্মু আরো বোঝালো। কিছুক্ষণ পরে রুমে চলে আসলাম, এসে দেখলাম মেয়েটা শুয়ে আছে। আমি ওর পাশে শুয়ে পড়তেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল, আমিও ঘুমিয়ে পড়লাম। এমন করে 7 দিন কেটে গেল। এর মাঝে মিমির আব্বু আম্মু ফোন দিয়ে একদিন খুব রিকোয়েস্ট করেছিল ওদের বাসায় যাওয়ার জন্য। ওদের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। সিনথিয়ার বাসায় যেতেই ওরা বেশ ভালো আপ্যায়ন করলো, কিন্তু এই বাড়িতে আর কখনো আসা হবে কিনা চায় না। খুব শীঘ্রই এই সম্পর্কের ইতিটা টেনে দেব, কারণ মন থেকে যেটা আসে না সেটা জোর করে রাখার কোনো মানেই হয় না। ডাইনিং রুমে বসে আছি আর কথা বলছি না। সিনথিয়ার আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে আছে। মিমি এক সাইডে বসে আছে চুপচাপ করে। মিমি ওর আব্বু আম্মুকে সবটা বলেছে। ওরা চুপচাপ করে আছে দেখে আমি বললাম, আঙ্কেল আন্টি, আপনারা আমাকে কিছু বলার জন্য এখানে ডেকেছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু কি করে বলবো, কোথা থেকে শুরু করব কিছুই জানি না। অনেক কিছু ভেবে রেখেছিলাম তোমাকে নিয়ে, কিন্তু এর মাঝে যে তুমি এমন একটা সিদ্ধান্ত নিবে আর মিমির কাছে সেটা জানতে হবে, আমরা কখনো ভাবতেই পারিনি। আমি মাথা নিচু করে রইলাম। সিনথিয়ার আম্মু এবার হাত জোর করে বলতে লাগলো, আব্বু, আমাদের অন্তত এই শাস্তিটা দিও না। মেয়েটাকে আমরা তোমার হাতে তুলে দিয়েছিলাম ওর ভালোর জন্য, কিন্তু সেটাও বুঝতে পারেনি। অনেক বড় অন্যায় করেছে। ছোটবেলা থেকেই ও না বুঝেই অনেক কাজ করে, আর যা কখনো ভেবে করে না। আর যখন করে তখন ভুল করে, ভুল করে তারপর এত বড় অন্যায় করে ফেলে। যখন বুঝতে পারে তখন পস্তাতে হয়। মেয়েটাকে ছোটবেলা থেকে এরকম করে আসছে, তোমার সাথেও ঠিক তেমনটাই করেছে। আর এত বড় একটা সম্পর্কের ক্ষেত্রে এরকম ভুলভাল একটা ডিসিশন ও নিয়েছিল, যার থেকে তুমি রাগ করে হয়তোবা সম্পর্কটা রাখতে চাইছো না। আব্বু, বলছি কি, অন্তত রাগ জেদের বসে নিজেদের মাঝে ঝামেলাটাকে আর বাড়িও না। আমি তো এগুলো চাইনি আঙ্কেল আন্টি। গত 1.5 মাস আগে ও আমার কানটা ঝালাপাড়া করে ফেলেছে। বলেছে আমি ওকে ডিভোর্স না দিলেও ও নাকি জোর করে আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলেটার সাথে চলে যাবে। একটা কথা বলুন তো আঙ্কেল আন্টি, সম্পর্ক শেষ করাটা কি এতটাই সহজ? তার উপর থেকে একবার যদি বিশ্বাসটা ভেঙে যায়, তাহলে তাকে আবারও কি বিশ্বাস খুব সহজেই করা যায়? আমি যদি এখন আপনাদের মেয়ের জায়গায় এমন কোনো কাজ করতাম, আপনারা আর আমাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে পারতেন? সিনথিয়ার আব্বু আম্মু চুপ করে রইল। ওর আব্বু আবারও বলতে লাগলো, সবই বুঝতে পারছি ঈশান, আমার মেয়েটা শুধু গায়ে গতরে বড় হলেও কখনো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তাই তো জীবনের এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। তোমার সাথে মেয়েটাকে বিয়ে দিয়ে ভেবেছিলাম ও সবটা মানিয়ে নেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো আরও দিন দিন বকে গেছে। মেয়েটার কান্নাকারিতে আমি সেদিন বুঝতে পেরেছি ও নিজের ভুল বুঝতে পেরেছে। প্রতিনিয়ত মেয়েটা কল করে আমার কাছে 1000 বার মাফ চেয়েছে। তোমাকে বাসায় ডেকে একটু বোঝাতে বলেছে। অনেকবার বলেছে তুমি যেন সম্পর্কটা নষ্ট না করো। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো ঈশান, আমি তো তোমার বাবার মতোই।
যবে থেকে তোমার সাথে মেয়ের বিয়ে দিয়েছি তবে থেকে তোমাকে ছেলে ভাবতে শুরু করেছে। ছেলে হয়ে বাবার রিকোয়েস্ট করছি, তুমি এই সম্পর্কটাকে নষ্ট করে দিও না। সময় নিয়ে ভেবে দেখো, তারপর যদি মনে হয় তুমি সিনথিয়ার সাথে থাকতে পারবে না, এখনও আমার মেয়ে তোমাকে ঠকাচ্ছে, তখন না হয় ওকে বাসায় পাঠিয়ে দিও। আমরা নির্দ্বিধায় সবটা মেনে নিব। আব্বু হয়ে তোমার কাছে এটুকু রিকোয়েস্ট, মেয়ের ভুলের শাস্তি পুরো পরিবারটাকে দিও না। দয়া করে এই সম্পর্কটা তুমি নষ্ট করো না। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনাদের কথাটা ভেবে দেখব। আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। ওর মধ্যে যদি পরিবর্তন হয় সবটা ভেবে দেখব। যদি মন থেকে মানতে পারি তাহলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে জোর করে আমি কিছু করতে চাই না। সিনথিয়ার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মিমি অনেকক্ষণ আমার হাত ধরে কেঁদেছিল ওর আপুকে ডিভোর্স না দিতে। কি করব চাই না। একবার মিমির কান্নাকাটিতে ওর আপুকে বিয়ে করেছিলাম, আর একবার কান্নাকাটিতে কি ওর আপুর সাথে সম্পর্কটা আবার ঠিক করে নেব। কথাগুলো ভেবে বাসায় চলে আসলাম। এসে দেখলাম সিনথিয়া রুমে শুয়ে আছে। শরীর খারাপ করেছে নাকি জানি না, আমি কথা বললাম না। এসে বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুম ভাঙতে দেখলাম মেয়েটা বুকের ওপর শুয়ে আছে। এই মুহূর্তে সিনথিয়াকে বড্ড আদরে লাগছে। মেয়েটাকে আমার বুকের মধ্যে একদম বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে আছে। কিছুক্ষণ যাবৎ ওকে দেখলাম। আমি নড়েচড়ে উঠতে মেয়েটা কেমন মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ও আমাকে নিজে থেকে এসে জড়িয়ে ধরেছে। আজকে ছাড়িনি তার ইচ্ছে হলো না। মাঝে মাঝে মনে হয় মেয়েটাকে বুকের মাঝে লুকিয়ে নেই। হয়তো বা এই সুযোগটা আর কখনো হবে কিনা জানি না। কয়েকদিন যাবৎ কাজের প্রেসারে সিনথিয়ার সাথে কোনো কথাও বলি না, আর মিসবিহেভ করাটাও ছেড়ে দিয়েছি। মেয়েটা নিজেকে গুছিয়ে নিতে আরম্ভ করেছে। জিন্স টপ এগুলো পরে না, বাঙালি মেয়েদের মতো শাড়ি পরতে আরম্ভ করেছে। হয়তো মিমি থেকে শুনে নিয়েছে কেমন মেয়ে আমার পছন্দ, মেয়েরা কেমন করে সাজলে আমি পছন্দ করি। সিনথিয়া শাড়ি পরে 2 হাত ভর্তি চুড়ি পরে, আর আমার সামনে সবসময় ঘুরঘুর করতে থাকে। সবসময় একদম বাঙালি বইয়ের মতো সেজে আশেপাশে আসার চেষ্টা করে। আমি ওর দিকে নজর দিই না, তাই মেয়েটাও সবসময় মন খারাপ করে থাকে। অনেক বেশি ভয় পায় যদি আমি ওকে সত্যি সত্যি ছেড়ে দিই। মেয়েটার সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পারছি না। ততবারই ভেতর থেকে বাধা দিচ্ছে যে এই মেয়েটা কিছুদিন আগে আমাকে অনেক বেশি অবহেলা করছে। কথাগুলো ভাবলেই মেজাজটা গরম হয়ে যায়, মাথাটাও গরম হয়ে যায়। কয়েকটা দিন পর দুপুরে বাসায় এসেছি। এর মাঝে সিনথিয়ার সামনে দাঁড়ালো। আমি এসে বেডে বসতে মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে দেখে বলতে আরম্ভ করলাম, কি সমস্যা, কিছু বলবে? না মানে আসলে ঈশান, বলছিলাম কি যে আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? শেষবারের মতো আমাকে একটাবার মাফ করে দেওয়া যায় না? অন্যায় করেছি তার জন্য যা পারো শাস্তি দাও, তারপরে এমন করে ইগনোর করো না। এসব আমি মানতে পারবো না ঈশান। আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না, তাই তোমার কাছে আসার চেষ্টা করছি। আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। অনেক তো কষ্ট দিলে, এখন অন্তত একটাবার মেনে নাও। কথা দিচ্ছি আমি তোমার ভালো আর যোগ্য বউ হয়ে দেখাবো। তুমি যা বলবে, যা করবে, যা চাইবে সেটাই হবে। তারপরেও আমাকে এখান থেকে চলে যেতে বলো না। আমি আম্মুর সাথে থাকতে চাই, তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। তোমাদের ভালোবাসাটা আমার চাই। আমি অনেক দিনই সেটা বুঝে গেছি। জীবনের সবচেয়ে বড় চাওয়াটা আমার থেকে কেড়ে নিও না ঈশান, প্লিজ। কিছুক্ষণ যাবৎ মেয়েটার কথা শুনলাম। আজকাল কেমন গুছিয়ে কথা বলতে শুরু করেছে। সিনথিয়া মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। একটা ভয় আর শঙ্কা এসে মুখে এসে ভিড় করেছে। আমি চুপ করে আছি। সিনথিয়া এসে আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেটে উঠলো। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিলাম, তারপর চোখে পানি মুছে দিয়ে সেখান থেকে উঠে গেলাম। আমার এরকম ইগনোরটা হয়তো মেয়েটা নিতে পারেনি, তাই হয়তো পুরোটা দিন কান্নাকাটি করলো। আমি বিকেলে বাসায় আসলাম। আম্মুর কাছে জিজ্ঞেস করলাম তার বৌমা কোথায়। আম্মু হঠাৎ আমাকে সিনথিয়ার কথা জিজ্ঞেস করতে দেখে অবাক হয়ে বলল, মেয়েটা দুপুর থেকে তো রুম থেকে বেরিয়ে হয়নি, দেখো গিয়ে শুয়ে আছে বোধ হয়। আপু, তুমি কি আমাদের কথাটা ভেবে দেখেছো? তুমি কি সম্পর্কটা ঠিক করতে চাইছো? কোনো কথা বললাম না। একটু হাসার চেষ্টা করে রুমের সামনে আসলাম। রুমের দরজাটা অফ। বহু ডাকাডাকি করে মেয়েটার কোনো রেসপন্স পেলাম না। আমি জানালার কাছে আসলাম। এসে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ মেয়েটা ফ্যানের সাথে ওনা দিয়ে একটা ফাঁদ ঝুলিয়েছে। দেখেই কথা বলার ভাষা হারিয়ে গেছে। আমি কি করব, কোথায় যাব, কিভাবে রুমে ঢুকবো সেটাই ভেবে পাচ্ছি না। তা তড়িঘড়ি করে গিয়ে দরজাটা ধাক্কা দিলাম, খুলছে না। ভাবতে লাগলাম কি করব এখন। তখনই হঠাৎ মনে হলো আমার রুমের একটা এক্সট্রা চাবি আছে। আমি দৌড়ে গিয়ে চাবিটা নিয়ে আসলাম। কোনো রকমের দরজাটা খুলে সাথে সাথে আমি দৌড়ে গিয়ে সিনথিয়াকে জোর করে বেড থেকে নামিয়ে নিয়ে দাঁড় করালাম। মেয়েটা জোর করে আমার দিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে আরম্ভ করলো,
প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি ভাবতে চাই না যে জীবনে তুমি থাকবে না সেখানে আমার বেঁচে থাকার তো কোনো ইচ্ছেই নেই। আমি যে অন্যায় করেছি তার জন্য কখনো মাফ হয় না। তুমি আমার কখনো আর ফিরে নিতে পারবে না। যে অন্যায় করেছি সেটা তো কোনো মাফ নেই। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। আমি মৃত্যুকেই বেছে নিতে চাই। তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে আর কেউ ভালোবাসার কথা বললেও না। হ্যাঁ, আর আর কেউ চালাতেও আসবে না। অনেক দূরে চলে যাব, যেখানে থেকে চাইলেও আমি আর ফিরে আসতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও, হ্যাঁ, তার সাথে হ্যাপি থাকবে ঈশান। পাগলামি করবে না। পাগলামি করে কখনো জীবনে চলা যায় না। সিনথিয়া, আমার কথা শোনেন। আমার কথাটা মেয়েটা শুনতে চাইলো না। জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে আরম্ভ করলো, আমি জানি ঈশান তুমি আমাকে ঘৃণা করো। তোমাকে আর বলে দিতে হবে না। এই সময়টাতে আমাকে এসব বলো না। আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। আমার বেঁচে থাকার ইচ্ছেটা মরে গেছে ঈশান। কত 2 মাস যাবো যা ইচ্ছে করেছো তাতে আমার বোঝা হয়ে গেছে যে তুমি আর কখনো আমাকে মেনে নিবে না। উল্টো আমাকে ডিভোর্স দিয়ে ছাড়বে। আমি ডিভোর্স চাই না ঈশান। তাই তোমার বউ থাকা অবস্থাতেই নিজেকে শেষ করে দিচ্ছে। অন্তত তারপরে তো আর তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না। মেয়েটা আমার থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কি পাগলামি করছে মেয়েটা। কি ভাবলাম আর সিনথিয়া কি করছে। মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। ও কালে হাত দিয়ে মাথা নিচু করে রইল। আমি চোখের পানি মুছে দিলাম আর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে কিছু বলতে যাব তার আগে মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মুখটা গুজে ফুপিয়ে ফুপিয়ে উঠলো। জোরে জোরে কান্না করছে। মেয়েটাকে আঁকড়ে ধরে বলতে আরম্ভ করলাম, আরো মারো আমাকে, তারপরে তোমাকে ছেড়ে যেতে বলো না ঈশান, প্লিজ। ডিভোর্স দেওয়ার কথা আর কখনো ভুলেও বলো না। আমি তোমার থেকে দূরে যে কখনোই ভালো থাকতে পারবো না ঈশান। আমি কয়েকটা দিনে সেটা বুঝে গেছি। তার জন্য শাস্তি দাও। আমি বুঝতে পারিনি এরকম ভুল করে ফেলবো। আর একটা সময় তোমাকে এত ভালোবাসবো যে তোমাকে ছাড়া আমার দিনটাই কল্পনা করতে পারবো না। আমি এখন ভাবতে পারি না তোমার থেকে দূরে থাকবো। আমি সেদিন থেকেই বুঝে গেছি, যেদিন থেকে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্বামী স্ত্রী সম্পর্কটা কতটা পবিত্র হয়, কতটা আত্মীয়তার মা হয়, কতটা বন্ধুত্বের হয়। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে। তোমার ওই ঘটনায় আমাকে রিয়েলাইজ করতে বাধ্য করেছে যে স্বামী ছাড়া মেয়েদের প্রকৃত সুখ অন্য কোথাও নেই। আমি তারপর থেকেই সব কিছু ছেড়ে দিয়েছি। তোমার মনের মতো হওয়ার চেষ্টা করেছি। গত 2 মাসে তুমি যা করতে বলেছো, যেমন করে আমাকে দেখতে চেয়েছিলে তেমন হওয়ারই চেষ্টা করেছি, কিন্তু তারপরে তোমার রাগটা কমছে না। আমি বুঝে গেছি তুমি অনেক বেশি কষ্ট পেয়েছিলে, তাই তোমার কাছে 1000 বার মাফ চেয়েছি, কিন্তু একটা বার মাফ করতে চাইছো না। এই কঠিন শাস্তির যন্ত্রণা আর কষ্টের জীবনটা থাকতে চাই না ঈশান। মেয়েটার এরকম কথাতে আর রাগ করে থাকতে পারলাম না। ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। মাথার চুলের বাজে একটা চুমু দিলাম। চিন্তা কেমন শান্ত হয়ে গেল। আমি ওকে জড়িয়ে বললাম, আমি গিয়েছিলাম আপনার জন্য ফুল আর চকলেট আনতে। আপনি বোঝার চেষ্টাও করলেন না, উল্টো ইগনোর করলাম বলে আপনার কষ্ট হলো। আর আপনি এরকম সিদ্ধান্ত নিলেন। বাসায় এসে যদি দেখতাম আপনার কিছু হয়ে গেছে তাহলে কি হতো? মরে গেলেই ভালো হতো। অন্তত তুমি আর আমাকে কষ্ট দিতে পারতে না। আর এই কষ্টটা সহ্য করতেও পারছি না। তুমি আমাকে মেনে নিবে না, হয় তুমি আমাকে শেষ করে দিবে। তারপর আমি আর এই কষ্টের জীবনটাই থাকতে চাচ্ছি না ঈশান। তোমার ভালোবাসাটা আমার চাই। আমি তোমাকে ভালোবাসি। তোমার আদর ভালোবাসা ছাড়া থাকতে পারছি না। আমি যত কাছে আসার চেষ্টা করছি তুমি আমাকে তত দূরে সরে যাওয়ার চেষ্টা করছো। আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যার জন্য আমাকে আর একটু ভালোবাসা যায় না ঈশান? ভালোবাসি বলে সবটা ঠিক করে নেওয়ার জন্য আজকে আপনাকে মেনে নিতে চেয়েছিলাম। এত সুন্দর করে সেজেছেন সেই জন্য আপনার জন্য চকলেট আর ফুলগুলো আনতে গিয়েছিলাম, আর আপনি এর মাঝে এসব করে বসলেন। সত্যি আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে থাকতাম? একটাবার আমার কথা ভাবলেন না? মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। ও আশা করেনি আমি এমন কিছু বলবো। সিনথিয়াকে ছেড়ে দিলাম। চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিলাম। মেয়েটাকে আর কষ্ট দিতে চাই না, কারণ মেয়েটার কান্নাটা শেষ কয়েকটা দিন আমার সহ্য হয়নি। বুকের ভেতরটা বারবার কেমন করছিল। ওর আব্বু আম্মুর কথাগুলো 1000 বার ভেবেছি। মনে হয়েছে সিনথিয়াকে আর একটা সুযোগ দেওয়া যায়। কষ্ট যখন পেয়েছি, না হয় ওকে ভালোবেসে আরো কষ্ট পাবো। ভালোবাসার মানুষটাকে দূরে হারিয়ে ভালো থাকার মতো চেষ্টা করাটাও ভুল হবে। তাই মেয়েটাকে একটা সুযোগ দিতে চাই। তাই বাইরে গিয়েছিলাম এসব আনতে, কিন্তু তার মাঝে মেয়েটা এত বড় একটা কাণ্ড ঘটাবে ভাবতেও পারিনি। আমি মেয়েটার কপালে একটা চুমু দিতেই চোখ খুললো। তারপর পা দুটো উঁচু করে আমার মুখের 2 পাশে হাত রেখে সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মেয়েটার এরকম পাগলামিতে চুপ করে রইলাম। কিছুক্ষণ যাবত চুমু দিয়ে তারপর আবার আমার বুকে আবার মুখ গুজে দিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখলো। আমি ওকে
ছাড়িয়ে নিলাম। মেয়েটা এখনো নাক টেনে যাচ্ছে আর বারবার হেঁচকি চলছে। আমি মেয়েটাকে কিছুক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলাম। মেয়েটা প্রচন্ড পরিমাণে পরিবর্তন এসেছে মেয়েটার মাঝে। কেমন বাঙালি বউ বউ মনে হচ্ছে। আমি মেয়েটার গালে দুই পাশে হাত রেখে বললাম, এবার আপনাকে আমার বউ বউ মনে হচ্ছে। এসব ভুলভাল কাজ করা ছাড়ুন। আমি আপনাকে হুটহাট করে সারপ্রাইজ দেওয়ার জন্য কতগুলো কাঁচের চুড়ি এনেছিলাম। আপনার এরকম কান্নাকাটিতে আর জোর জবরদস্তিতে ভেঙে গেল দেখেন। বলে এবার চুড়িগুলো বের করলাম দিতে। মেয়েটা জিহ্বায় কামড় দিল। সিনথিয়া এখনো ফুপিয়ে উঠছে। আমি ওর কাঁপতে থাকা ঠোঁট জোড়া দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। অসম্ভব রকমের আদরে লাগছে মেয়েটাকে। এই সময় একটু আদর করলে মন্দ হয় না। ঠোঁট জোড়া সিনথিয়ার ঠোঁটে রাখতেই মেয়েটার চোখ জোড়া বন্ধ করে নিয়ে আমার শার্টের কলার আঁকড়ে ধরলো। আমি মেয়েটাকে কোমরে জড়িয়ে আদর দিলাম। সিনথিয়াকে ছেড়ে দিতে মেয়েটা হাঁপাতে আরম্ভ করলো। ও চোখ মিলবে তার আগেই আমি ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে বুকে মুখ গুজে দিলাম। কেঁপে উঠলো মেয়েটা। কিছুক্ষণ বাদে আমার চুলগুলো দুই হাতে খামচে ধরলো। ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে মেয়েটা নিজেকে হারিয়ে ফেলতে চাইছে। আমাকে বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যেন বুকের মাঝে লুকিয়ে ফেলবে। কিছুক্ষণ বাদেই ওর অবস্থা বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি করলাম না। আর তারপর আর কিছু দেখতে হবে না। আমার বউয়ের সাথে কি করব না করব আপনাদের সেটা দেখতে হবে না। যান ভাগেন এখন। অন্য কোনো দিন অন্য কোনো গল্পে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।